তুই সে তখন থেকে আমার দিকে তাকিয়ে আছিস কেন? আপনাকে দেখি। আমাকে দেখিস কেন? আগে কখনো মেয়ে দেখিস নাই নাকি? মেয়ে দেখেছি, কিন্তু পরি দেখি নাই, তাই তো আপনাকে দেখি। ফ্লার্ট করিস আমার সাথে? তুই জানিস আমি তোর কি হাল করতে পারি? এই সুন্দর মুখে এমন রাগ মানায় না। আপনি সবসময় হাসি খুশি থাকতে পারেন না নাকি? অসহ্য একটা। এটা বলে সিমলা রেগে আমার কাছ থেকে চলে গেল। আমি ফ্লোরে বসে একটা হাসি দিলাম। আজকে কেন জানি অনেক ভালো লাগতেছে। অন্যদিকে মনটা কেমন কেমন করতেছে। না চাইতেও সিমলার কথা খুব মনে পড়তেছে। সিমলাকে শেষ কবে দেখেছিলাম মনে নেই, কিন্তু ওর সেই গুলুমুলু মুখখানা এখনো আমার মনে পড়ে। কেন জানি আমার মনে হচ্ছে সিমলা আমার খুব কাছে আছে, কিন্তু আমি বুঝতে পারতেছি না। জেল থেকে বেরিয়ে আমাকে যে করেই হোক বন্ধুদের সাথে কথা বলে সিমলাকে দেখতে হবে। আর তার সাথে এটাও জানতে হবে সিমলা আমাদের বাসায় ভাড়া থাকে কেন, আর ও কি আমাকে এখনো ভালোবাসে, নাকি বিয়ে শাদী করে সংসারের ভিতরে ডুবে আছে। কিন্তু হৃদয় যে বলেছিল সিমলা এখনো বিয়ে করে নাই, এটা অসম্ভব। আমি না হয় একটা ছেলে, তাই এতদিন বিয়ে না করেই আছি, কিন্তু সিমলা তো একটা মেয়ে, চাকরি করে মেবি। তাহলে এতদিনে তো ওর বিয়ে হয়ে যাওয়ার কথা। তাছাড়াও আমার বন্ধুরা যে হারামি, ওরা আমার সাথে মজাও করতে পারে। মনে মনে এগুলো ভাবতেছিলাম আর দেওয়ালে আঁকিঝুঁকি দিচ্ছিলাম, যেটা সাধারণত সব আসামিরাই করে। আমারও একটু ইচ্ছে হলো, তাই এমন করতেছি। তখন আরেকটা বিষয় আমার মাথায় এলো। হৃদয় আর জয় বলেছিল সিমলা নাকি পুলিশের চাকরি করে। তাহলে কোনোভাবে এই সিমলা ম্যাডাম আমার সেই সিমলা নয় তো? যদি এটা হয় তাহলে তো আমি শেষ, কারণ আমার যে এই ম্যাডামকে খুব ভালো লাগছে। যে কোনো মূল্যে আমার এই ম্যাডামকে চাই। কিন্তু যদি এটা সেই বিশ্বাসঘাতক হয় তাহলে আমি কি করব? জানি না, কিছু জানি না। আমি সব কিছু কেমন জানি গুলিয়ে যাচ্ছে। তখনই আমার মন আবার বলল এটা কখনো হতে পারে না, কারণ প্রথমত বাসে আমার নিজের আপুর সাথে দেখা, আর এখন যদি এই সিমলা সেই সিমলা হয় তাহলে তো বাস থেকে নেমেই এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা, মানে একই দিনে দুইজন পরিচিত মানুষের সাথে দেখা। এটা অসম্ভব। যাই হোক, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে জেল থেকে বের হলেই। সব কিছু দেখা যাবে। আগে এখান থেকে তো বের হই। জানি না নাজমুল কখন এখান থেকে বের করবে আমাকে। দূর, ভালো লাগে না। মনে মনে অনেক কিছু চিন্তা করতেছি। তখনই দেখি নাজমুল এসেছে, হাতে একটা কাগজের ফাইল দেখতে পেলাম। এটা যে আমার জামিনের কাগজ সেইটা বুঝতে আমার আর বাকি রইল না। তখন নাজমুল আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। আমি রাগীভাবে তাকিয়ে রইলাম। 2 মিনিট পরে আমাকে লকআপ থেকে বের করা হলো। এরপর আমি সিমলা ম্যাডামের সামনে গেলাম। ম্যাডাম দেখে আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। আমি খাতায় একটা সাইন করে কলম রেখে দিলাম। এরপর ম্যাডামের দিকে তাকিয়ে হেসে বললাম, এইভাবে না থেকে একটু হাসি খুশি থাকুন। গম্ভীরভাবে থাকলে আপনাকে একটা পেতনির মতো। এটা বলেই আমি আর নাজমুল বেরিয়ে আসলাম। আসার সময় পিছনে তাকিয়ে দেখি যে ম্যাডাম আমার দিকে আগুনের ন্যায় তাকিয়ে তার সামনের টেবিলে রাখা খাতাটা ছুঁড়ে ফেলে দিল। আমিও একটু ভাব নিয়ে সামনে হেঁটে বেরিয়ে গেলাম থানা থেকে। স্যার, আর কতবার এরকম জেলে আসবেন? এখানে আসি কি আর সাধে? তাহলে কি জন্য আসেন স্যার? সিমলার জন্য। মানে স্যার, আপনি আবার শিবনা ম্যাডামের প্রেমে পড়ে যাননি তো? ওই মেয়ে কিন্তু সাংঘাতিক। আমি এই এলাকার ছেলে, তাই আমি জানি ওই মেয়ে কি। আমি নাজমুলের কথায় না হেসে পারলাম না। এরপর জিজ্ঞেস করলাম, কেন, কি এমন করেছে এই মেয়ে যার জন্য তুমি তাকে এই উপাধিগুলো দিচ্ছ? স্যার, অনেক কারণ আছে, অনেক কারণ। যেমন? স্যার, কি আর বলবো। একবার আমার এক ফ্রেন্ডে ওই মেয়েকে প্রপোজ করেছিল। আমার ফ্রেন্ড আমার মতোই পুলিশে চাকরি করে, আর দেখতে শুনতেও ভালো। কিন্তু এই সিমলা ম্যাডাম তার প্রপোজ গ্রহণ না করে 1 সপ্তাহে জেলের ভাত খেয়েছিল। মানে বুঝতে পারছেন কি সাংঘাতিক। একদম ঠিক করেছে। সে আমার বউ হবে বলেই তো কারো প্রপোজাল গ্রহণ করে না। রাস্তা দিয়ে হাঁটতেছি আর কথা বলতেছি আমরা দুইজন। স্যার, এই মেয়ের পিছনে লাইন মেরে লাভ নেই। কেন? স্যার, লোক আমার সেই বন্ধুই বলেছিল এই মেয়ে নাকি কাউকে ভালোবাসে, কিন্তু সে নাকি হারিয়ে গেছে, তবে খুঁজে পেলেই নাকি তাকে বিয়ে করবে। ওই মিয়া, মেয়ে কি? হ্যাঁ, ভাবি বলবা ভাবি। আর কাকে ভালোবাসে? একেবারে ভাবি বলতে হবে? সমস্যা নাই, ভাবি বলবো স্যার। আর কাকে ভালোবাসে সেটা তো আর বন্ধু জানে না, আমি আর কি করে বলবো। সমস্যা নেই, আমি তোমার ভাবিকে পটিয়েই ছাড়বো, আর তা না হলে জোর করে তুলে নিয়ে যাব। আমার কথা শুনে নাজমুলও হেসে দিল। এরপর আরও কিছু কথা আর সাথে মজাও করলাম আমি আর নাজমুল। নাজমুল ছেলেটা খুব ভালো, আমার থেকে বয়সে 2 বছরের ছোট হবে, অনেক মিশুক। তাই তো নাজমুলের সাথে এমন মজা করি। যাই হোক, গল্পে চলে আসি।
এরপর আমি আর নাজমুল একটা রেস্টুরেন্টে গেলাম। আমার অনেক ক্ষুধা লেগেছে। দুপুরের খাবার নাজমুল নাকি বাসা থেকে খেয়ে এসেছে, তাই নাজমুল শুধু 1 কাপ কফি নিল, আর আমি দুপুরের খাবার মানে ভারী কিছু খেতে লাগলাম। খাবারের নাম বলবো না। খাবার মাঝখানে নাজমুল বলল, স্যার একটা বিষয় বুঝলাম না। কি বিষয়? স্যার আপনি যে বন্ধুগুলো এনেছিলেন সেগুলো তো ভাবি নিয়ে গেল, তাহলে এখন মিশন পূরণ করবো কিভাবে? এই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে। আমিও সেটা চিন্তা করতেছিলাম, কিন্তু সমস্যা নেই, আমার অনেক লোক আছে। তাদের একজনকে ফোন করে জানিয়ে দিলেই আমার বাসায় এসে সবকিছু পৌঁছে দিয়ে যাবে। ও আচ্ছা, তাহলে তো কোনো সমস্যা নেই স্যার। আর কোনো সমস্যা হবেও না, কারণ আমি যার কাছ থেকে পারমিশন এনেছি তার উপর দিয়ে কথা বলার মতো আমি কাউকে দেখি না। এটা জাস্ট একটা গল্প, সো ডোন্ট বি সিরিয়াস। সেটা আমি খুব ভালো করেই জানি স্যার। আমার ভাগ্যটা না অনেক ভালো। যেমন? এই যে চাকরির প্রথম কাজটা আপনার সাথে করার সুযোগ পেয়েছি। তুমি মিয়া ভালোই পাম দিতে পারো দেখতেছি। স্যার এটা সত্যি। সেই সব সাইডে রাখো, বয়স তো অনেক হলো। এইবার বিয়ের কথাটাও একবার চিন্তা করো। আমার এমন কথা শুনে নাজমুল তো পুরো লাল হয়ে গেছে লজ্জায়। ছেলেরাও যে এত লজ্জা পায় সেইটা আমি নাজমুলকে না দেখিলে জানতাম না। কি বিয়ে শাদী নিয়ে কিছু চিন্তা করেছো? আমাদের এই মিশনটা শেষ হলেই ওর পরিবারের সাথে কথা বলবো। ও মানে কি, তার মানে তোমার গার্লফ্রেন্ড আছে? স্যার। আল্লাহ, তোমার মতো এমন বোকা ছেলেকে কোন মেয়ে পছন্দ করলো? স্যার আমি মোটেও বোকা নয়, ঠিক আছে। আমি নাজমুলের কথা না হেসে পারলাম না। আসলে ছেলেটা অনেক সহজ সরল। যাই হোক, এরপর নাজমুলকে বিদায় জানিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে হৃদয়কে ফোন দিলাম, বন্ধু কই আছেন আপনি? বাসায় রে ভাই, বাসায় তোর ভাবির সাথে রোমান্স করি। হারামি, তুই কি কোনোদিন ভালো হবি না? আর রাখতো, আমার বউয়ের সাথে আমি যা ইচ্ছা করব, এখানে খারাপের কি আছে? ওই তুই বকবক না করে তাড়াতাড়ি আমাদের বাসার দিকে চল, আমি আগে শিমলাকে দেখব। আচ্ছা, তোর যখন এতই তাড়া, তাহলে চল গাড়ির পিছে উঠে পড়। এরপর কিছু দূর এসে হঠাৎ করে বাজারের পাশে একটা রেস্টুরেন্টের সামনে হৃদয় বাইক থামিয়ে দিল। আমার বর্তমান বাসা থেকে আমার নিজের বাসার যেতে রাস্তার মাঝখানে বাজার অতিক্রম করে যেতে হয়। এখানে বাইক থামালি কেন? আগে কিছু খেয়ে নেই, তারপরে যাই। আচ্ছা তোরা গিয়ে খেয়ে নে, আমি খাবো না, আমার পেট ভরা আছে। না না, সেটা বলে হচ্ছে না। তুমি আজকে আমাদের ট্রিট দিবা, আর তুমি যদি ভিতরে না যাও সেটা বললে তো হবে না। মানে আমি তোদের ট্রিট দেবো আমি সেটা বলছি, আর তোদেরকে হঠাৎ করে ট্রিট দিব কেন? এই যে শিমলা আপুকে দেখাবো। মানে এইটার জন্যেও তোদেরকে ট্রিট দিতে হবে? যা, আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরাও তোকে দেখাবো না শিমলা আপুকে। অনেকটা বাধ্য হয়ে হারামি দুটোকে ট্রিট দিতে হলো। যে কয় টাকা বাসা থেকে নিয়ে এসেছিলাম সবগুলো শেষ করে দিয়েছে প্রায়। এই দুটোকে দেখে কেউ বলতে পারবে না যে এরা এত খেতে পারে। দুটোই রাক্ষস। এরপর 10 মিনিট বাইক চালিয়ে আমরা আমাদের বাসার সামনে এসে হাজির হলাম। এখন আমি আমার বাসার সামনে দাঁড়িয়ে আছি। রাস্তায় দাঁড়িয়ে বাসার দিকে উকিঝুঁকি দিচ্ছি, কিন্তু ওরা নাকি কোথাও শিমলাকে দেখতে পাচ্ছে না। তখন ঘড়িতে সময় বিকাল 5টার বেশি। আমরা আমাদের বাসার দিকে তাকিয়ে উকিঝুঁকি দিয়েই যাচ্ছি। তখনই আমার পিঠে কেউ হাত রাখলো পিছন থেকে, কিন্তু আমার সেই দিকে কোনো খেয়াল নেই। আমি পিছনে না ফিরে আমার কাঁধ থেকে অপরিচিত হাতটা সরিয়ে দিলাম। এইভাবে অনেকবার হলো। আমি যতই আমার কাঁধ থেকে হাত সরিয়ে দেই ততই কেউ আমার কাঁধে হাত দিয়ে ধাক্কা দিয়ে যাচ্ছে। তাই রাগ করে পিছে তাকালাম। আমার সাথে সাথে আমার বন্ধুরাও পিছে ফিরে তাকালো। আমি পিছে তাকিয়ে পুরোই 100 ভোল্টের একটা শক খেলাম, কারণ আমার পিছে সেই রাগী পুলিশ ম্যাম দাঁড়িয়ে আছে। এটা দেখে হৃদয় আর জয়ের চোখ দুটো বড় বড় হয়ে গেছে। এটা আমি স্পষ্ট দেখতে পেলাম, কিন্তু আমার ভয় লাগতেছে এটা ভেবে যে একটু আগে থানা থেকে বের হলাম, এখন আবার অন্যের বাসায় উকি দিচ্ছি। এইটা আবার ম্যাডাম দেখে ফেলেছে, তাহলে বুঝতেই পারতেছেন যে কি হতে চলেছে। আমাদের সবাইকে এমন ভয় পেতে দেখে শিমলার মনে মনে অনেক হাসি পেল, কিন্তু শিমলা রাগী গলায় জয়কে উদ্দেশ্য করে বলল, জয় ভাইয়া, আপনি এই সময় এখানে কি করেন? আর এই ছেলেটাই বা আপনাদের সাথে কেন? হৃদয়ের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আপনারা তো জানেনই হৃদয় হচ্ছে ভিতর ডিম। জয় কোনো মতে স্বাভাবিক হয়ে বলল, আপু তেমন কিছু না, এটা হচ্ছে আমাদের বন্ধু। ও নতুন এসেছে এই শহরে, তাই ওকে আর কি আমাদের শহরটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। সবই বুঝলাম, কিন্তু শহরটা কি এই বাসার ভেতরে নাকি, যে তিনজনই এই বাসার দিকে উকি মারতেছিলেন? এমন কিছু না আপু, এমনিতেই বাসাটা খুব সুন্দর তো, তাই সবাই মিলে একটু ভালো করে দেখতেছিলাম। ও আচ্ছা, কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না,
আপনারা তো ভালো ছেলে, তাহলে গুন্ডাটা আপনাদের বন্ধু হয় কিভাবে? এতক্ষণ আমি চুপ ছিলাম, কিন্তু এইবার আর চুপ থাকতে পারলাম না, কারণ আমাকে গুন্ডা বলতেছে। তাই আমি বললাম। এদিকে সিমলা নিজেই নিজেকে মনে মনে বলতে লাগলো, আল্লাহ, আমি বুঝি না এই ছেলেটার মধ্যে কি এমন আছে যে বারবার শুধুই আমাকে কাছে টানে। ওর ওই চোখ দুটো যেন আমাকে প্রতিনিয়ত কাছে টানে। আমি কি তাহলে একটা গুন্ডার প্রেমে পড়ে গেলাম? না, এটা হতে পারে না। আমি শুধু শ্রাবণকে ভালোবাসি, সারা জীবন ওকেই ভালোবেসে যাব। ওকে খুঁজে না পেলে দরকার। শিমলা শিমলা করে। ভাই তোদের জন্য আজকেও সিমলাকে দেখতে পারলাম না। আবার একই প্রশ্ন করলাম। তুই শিমলাকে দেখেছিস সেটাও অনেক আগে। মানে একদম আমি চুপ করে আছি। সবার নীরবতা ভঙ্গ করে আমি বললাম, চল বাসায় যাই, সন্ধ্যা হয়ে গেছে। তুই এত স্বাভাবিক কি করে? তুই বুঝতেছিস না, শিমলা অকারণে সেদিন শ্রাবণকে ছেড়ে দিয়েছিল। সেই দিনই শ্রাবণ শিমলাকে ভুলে গিয়েছে। তো এখানে নতুন করে শিমলাকে দেখে স্বাভাবিক থাকবে না তো কি করবে? না মানে আমাকে তো শ্রাবণ ফোন করে বলেছিল যে ও নাকি ওই পুলিশ ম্যামকে নতুন করে ভালোবেসে ফেলেছে, যে কোনো বলেই নাকি ওর তাকে চাই। আরে তখন তো না জেনে বলেছিল, এখন জেনে গেছে, তো সবকিছু এখানে শেষ। এতক্ষণ ওদের দুজনের কথা শুনতেছিলাম, এবার আমি বলা শুরু করলাম, কোনো কিছু শেষ না, আমার সিমলাকেই চাই। মানে কি? তাহলে তোকে যে ধোঁকা দিয়েছিল এই মেয়ে? সেই সব পরে দেখা যাবে। আমার যে কোনো মূল্যে সিমলাকে চাই। ও তো অন্য কাউকে ভালোবাসে, তাহলে আমি যদি ওকে জোর করে বিয়ে করি? আরে ভাই, এটা তো ভাবি নাই। আবার বোকার মতো কথা বলিস না, পরে এই মেয়ে শ্রাবণের গলায় আবার ঝুলে পড়বে। ভাই একটা সত্যি কথা বলবো? কি কথা বল। আমি না সত্যি আবার সিমলার প্রেমে পড়ে গেছি। ওটা যে আমার প্রথম ভালোবাসা ছিল, কি করে ভুলে যাই বল? আর যদি ওকে আমি মন থেকে ভালো নাই বাসতাম, তাহলে নতুন করে ওর প্রেমে পড়তাম কেন? শোন ভাই, ভালোবাসা একবারই হয়, তাই তো আমি নতুন করে আবার ওর প্রেমে পড়লাম। আবার এই কথা শুনে দুজনেই চুপ করে আছে। কিছুক্ষণ পরে জয় বলল, এর মানে তুই শিমলার দেওয়া সব দুঃখ কষ্ট ভুলে গিয়েছিস? মনে পড়ে সেই দিনগুলোর কথা, যেদিন তুই পাগলের মতো শিমলার পিছু ঘুরে বেরিয়েছিলি, কিন্তু কোনো পাত্তাই পাসনি ওর কাছ থেকে, বরং পেয়েছিলি শুধু দুঃখ কষ্ট আর অপমান। তুই সবকিছু ভুলে গেলেও আমি কিছু বলি নাই। দোস্ত তোর ধারণা সম্পূর্ণই ভুল। আমার সবকিছু মনে আছে, একদম কাটায় কাটায় সব হিসাব মেটাতেই আমি আবার ফিরে এসেছি। মানে তুই কি করতে চলছিস, সব খুলে বল। এরপর হৃদয় আর জয়কে আমার একটা প্ল্যানের কথা বললাম। মানে সিমলার সাথে কি কি করতে চলেছি আমি। আপনাদেরকে আমার প্ল্যান সম্পর্কে কিছু বলবো না, কারণ আপনারা সবকিছু সিমলাকে বলে দিবেন, আর পরে দেখা যাবে সিমলা আমাকে এই ঘোল খাইয়ে ছেড়ে দিবে। ভাই রে ভাই, তুই তো একটা জিনিস মাইরি। ভাই ঠিক বলছিস, না হলে এমন সাংঘাতিক বুদ্ধি কার মাথায় আসবে বল। একদম ঠিক বলেছিস, শালা আস্ত একটা শয়তান। অনেক হয়েছে, এবার বাসায় যাই, রাত হয়ে গেছে। বাসায় গিয়ে আবার রান্না করতে হবে। তাড়াতাড়ি বিয়ে করে ফেল, এরপর দেখবি আর নিজেকে রান্না করে খেতে হবে না, ভাবি রান্না করে দিবে। সেটার প্ল্যানই তো করতেছি। পুরো এক ঢিলে দুই পাখি মারা যাবে। এরপর জয় আমাকে ওর বাইকে করে আমার বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। আমি আর কোথাও না তাকিয়ে সোজা বাসায় ঢুকে গেলাম। এইভাবে আজকের দিনটা কেটে গেল। রোজকার মতো রাতে নিজে খাবার রান্না করে খেয়ে নিলাম। এরপর রাত 11টার দিকে ছাদে চলে গেলাম একা একা। নির্দিষ্ট স্থানে বসে ব্যস্ত শহরটাকে দেখতে লাগলাম। দিনের বেলায় এই শহরটা যতটা ব্যস্ত থাকে, রাতের বেলা ঠিক ততটাই নীরব হয়ে যায়। হঠাৎ করে আমার সেই অতীতের কথা মনে পড়ে গেল। আসলে সকলে ঠিকই বলে যে একা একা থাকলে অতীতের কথা মনে পড়বেই। যাই হোক, আপনাদেরকে আর অন্ধকারে রাখবো না, অতীতের শেষ অংশটা বলেই দেই। অতীত সেই দিন রাতে যখন চুপি চুপি ট্রাকে উঠে লুকিয়ে পড়েছিলাম, সেইটা ড্রাইভার বুঝতে পারে নাই। রাতে অনেক ক্লান্ত থাকাতে ট্রাকের ভিতরেই ঘুমিয়ে পড়ি। যখন আমার ঘুম ভেঙে যায়, আমি চোখ মেলে তাকিয়ে দেখি আমি ট্রাকের ভিতরেই শুয়ে আছি। চারদিক থেকে অনেক আওয়াজ আসতেছে। আমি ট্রাক থেকে এক লাফ দিয়ে নিচে নেমে গেলাম। ট্রাক থেকে নেমে অনেকটা ভয় পেয়ে যাই, কারণ তখন আমি অনেকটাই ছোট ছিলাম। চারিদিকে অনেক মানুষের আনাগোনা, আর চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং। কি করব, কোথায় যাব কিছু জানি না। রাস্তা দিয়ে হাঁটতেছি আর চারিদিকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখতেছি। এটা যে ঢাকা শহর সেটা আমি বেশ ভালো করে বুঝে গেছি। এই প্রথমবারের মতো আমি ঢাকা শহরে এলাম। আমার অবাক হওয়া যেন শেষই হচ্ছে না। আমি আগে জানতাম না যে আমাদের দেশে এত প্রকারের মানুষ আছে। অনেকে রিক্সা নিয়ে ছোটাছুটি করতেছে, অনেকে আবার অফিসে যেতে ব্যস্ত, কেউ কেউ আবার রাস্তার পাশে মানে ফুটপাতে বিভিন্ন ধরনের দোকানপাট নিয়ে বসে আছে। সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত। এখানে তাদের সামনে দিয়ে আমি একটা ছেলে যে হেঁটে যাচ্ছি,
এতে তাদের কোনো ভ্রুক্ষেপই নেই। হঠাৎ একটা জিনিস দেখে আমার বুকটা কেঁপে উঠল। আমার ভয় হতে লাগলো ভবিষ্যতে কি আমারও এদের মতো অবস্থা হতে চলেছে। কারণ আমার পাশ দিয়ে একটা ছেলে আর একটা মেয়ে নোংরা জামা কাপড় পরে হেঁটে গেল। তাদের হাতে একটা করে স্টিলের থালা, যেটা অনেক পুরনো। আমার আর বুঝতে বাকি রইল না যে এরা ভিক্ষা করে খায়। আমার খুব ভয় হতে লাগলো। কি করে খাবো আমি? আমার বয়সও তো কম, কে দেবে আমাকে কাজ? মনে এমন হাজারো প্রশ্ন নিয়ে আমি হাঁটতে হাঁটতে একটা স্কুলের সামনে চলে এলাম। স্কুলটা দেখতে অনেক বড়। এত বড় স্কুল এর আগে আমি কখনো দেখি নাই। আমার খুব ইচ্ছে ছিল একটা বড় স্কুলে পড়ার আর ভালো একটা রেজাল্ট করার, কিন্তু সেটার হলো কই? এখন আমি স্কুলেই পড়তে পারি কিনা সেটারই নিশ্চয়তা নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে আবার হাঁটা শুরু করলাম। একটা দোকানের ডিজিটাল ঘড়িতে বাইরে থেকে দেখতে পাই যে সকাল 11টা বেজে গেছে। এদিকে আমার পেটে যে সেই রাত থেকে কিছু পড়ে নাই, প্রচুর ক্ষুধা পাচ্ছে। কিন্তু কি খাবো? এখানে যদি কাউকে গিয়ে বলি যে ভাই একটু খাবার পাওয়া যাবে, তাহলে নিশ্চয়ই থাপ্পড় ছাড়া আর কিছু পাওয়া যাবে না। তবুও খাবার খোঁজ করতে লাগলাম। অনেককে বললামও, কিন্তু কোনো লাভ হলো না। এই শহরের মতো সবাই ব্যস্ত, কেউ কাউকে নিয়ে ভাবে না। এরপর বাধ্য হয়ে একটা টিউবওয়েল থেকে অনেকটা পানি খেয়ে নিলাম। এইবার কিছুটা হলেও শান্তি লাগতেছে। কিন্তু ক্ষুধার জ্বালা কি আর পানিতে মিটে? তবুও এইভাবে আজকের দিনটা কেটে গেল। তখন আনুমানিক রাত 12টার বেশি বাজে। আমি রাস্তার পাশে ল্যাম্প পোস্টের নিচে একটা বেঞ্চে বসে আছি মাথা নিচু করে। আজকে মনে হয় আর ঘুম আসবে না। চোখ থেকে অঝোর ধারায় পানি পড়ে যাচ্ছে। ল্যাম্প পোস্টের টিপ টিপ আলোতে আমার চোখের পানি যেন বোঝাই যাচ্ছে না। হঠাৎ করে আকাশে কালো মেঘ জমে গেল। আকাশের চাঁদটা যেন মেঘের আড়ালে লুকিয়ে পড়ল। মুহূর্তের মধ্যেই বৃষ্টি পড়তে শুরু করলো। কোনো ইচ্ছে নেই বৃষ্টি থেকে বাঁচার। আমি সেই জায়গায় বসে বসে বৃষ্টিতে ভিজতে লাগলাম। এইভাবে 10-15 মিনিট হয়ে গেল। আমার এখন ইচ্ছে করতেছে আমি যদি এই নিষ্ঠুরতম পৃথিবী থেকে চলে যেতে পারতাম তাহলে অনেক ভালো হতো। হয়তো আমি বেঁচে যেতাম, এই কষ্ট থেকে তো অন্তত মুক্তি পেতাম। আমার চোখের পানি যেন এই বৃষ্টির পানির কাছে কিছুই না। আমার চারিদিকে কি হচ্ছে না হচ্ছে আমার সেটা দেখার কোনো ইচ্ছেই নেই। আমি আমার চিন্তায় ডুবে আছি। বৃষ্টির মধ্যে 30 মিনিটের বেশি সময় ধরে ভিজতেছি। জানি না ভবিষ্যতে আমার জন্য কি অপেক্ষা করতেছে। হয়তো আজ রাতেই আমার জীবনের শেষ রাত। আল্লাহর কাছে তখন একটাই প্রার্থনা করতেছি, তিনি যেন আজকে আমাকে সবকিছু থেকে মুক্তি দিয়ে দেয়। আর সহ্য করতে পারতেছি না এমন কষ্ট। আল্লাহ হয়তো আমার কথা শুনেছে, কারণ হঠাৎ একটা গাড়ির শব্দ পেয়ে আমি সামনে তাকাই। সামনে তাকিয়ে অনেক খুশি। রফিক সাহেব বৃষ্টির মধ্যেই নিজে গাড়ি চালিয়ে বাসায় যাচ্ছিলেন। তখন রাত প্রায় 1টার কাছাকাছি হবে। থানায় একটা ফাইল আটকে গিয়েছিল। ফাইলের কাজ কমপ্লিট করে তিনি এখন এই নির্জন রাস্তা দিয়ে বাসায় যাচ্ছেন। তার বাসায় যাওয়ার কোনো ইচ্ছে নেই, কারণ যাদের জন্য বাসায় যাবে তারাই তো আজকে বেঁচে নেই। তার সুন্দর একটা সংসার ছিল। তার স্ত্রী এবং ছোট মেয়েকে নিয়ে তিনি খুবই খুশি ছিলেন। কিন্তু কোনো এক গুন্ডা তার স্ত্রী এবং তার মেয়েকে চোখের সামনে খুন করে। সেদিন রফিক সাহেব খুবই অসহায় ছিল। তিনি একজন পুলিশ অফিসার হয়েও কিচ্ছু করতে পারে নাই তার নিজের বউ এবং মেয়ের জন্য। আজ 21 দিন হলো সে তার পরিবারকে হারিয়েছে। তার এই পৃথিবীতে আর কেউ নেই। তাই সে যখন ইচ্ছা তখন বাসায় যায়। সে অনেকদিন ধরে একটা সঠিক মানুষ খুঁজতেছে, যে কিনা তার হতে তার স্ত্রী এবং মেয়ের খুনের প্রতিশোধ নিতে পারবে। তিনি খুব ভালো করেই জানে তার একার পক্ষে এই কাজ সহজ হবে না। তাই সে সকল জায়গায় একজন শক্তিশালী এবং সাহসী মানুষ খুঁজতেছে, কিন্তু কোনোভাবেই পাচ্ছে না। রফিক সাহেব বৃষ্টির মধ্যে রাস্তায় দিয়ে গাড়ি ড্রাইভ করতেছে। তখন তার চোখ আটকে যায় রাস্তার পাশে একটা বেঞ্চের দিকে। সে গাড়ি থামিয়ে দেয়। ভালো করে খেয়াল করে দেখে একটা অল্প বয়সের ছেলে মাথা নিচু করে এই বৃষ্টিতে ভিজতেছে। রফিক সাহেব গাড়ি থেকে বেরিয়ে ছেলেটার সামনে যায়। হঠাৎ একটা গাড়ির শব্দ পেয়ে আমি সামনে তাকাই। সামনে তাকিয়ে অনেক খুশি হই, কারণ আমার সামনে একটা লোক দাঁড়িয়ে আছে। তার ডান হাতে একটা পিস্তল আর অন্য হাতে একটা টর্চ লাইট। লোকটার মুখ আমি দেখতে পারতেছি না, কারণ লোকটা রেইনকোট পরা ছিল। লোকটাকে আমি এক পলক দেখে আবার মাথা নিচু করে নিলাম। আমি জানি লোকটা আমাকে মারতে এসেছে, কারণ এইরকম অনেক দেখেছি মুভিতে, যে গুন্ডারা পথে ঘাটে যে কাউকে মেরে ফেলে। আমার ভালো লাগতেছে, কারণ একটু পরে হয়তো আমি কষ্ট থেকে মুক্তি পেয়ে যাব। লোকটা হঠাৎ করে আমার দিকে গুলি তাক করে। এইবার আমি তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম। এই হাসিটা যেন বিশ্বজয়ের হাসি। আমার এমন হাসি দেখে লোকটা যে অবাক হয়েছে সেটা আমি স্পষ্ট বুঝতে পারলাম। আমার এত সাহস কোথা থেকে এলো আমি নিজেও জানি না, কারণ আমি সাধারণত একটু ভীত টাইপের ছেলে ছিলাম তখন। আমি নিজেই বিশ্বাস করতে পারতেছিলাম না যে আমি নিজের মৃত্যুকে এইভাবে সামনে দেখেও হাসতেছি। হঠাৎ করে লোকটা আমার থেকে এক কদম পিছে গিয়ে আমার দিকে গুলি শুট করে।
নিজের চোখের সামনে যদি কেউ গুলি চলতে দেখে, আমি শিওর সে তখন সাথে সাথে একটু সময়ের জন্য হলেও চোখের পলক ফেলবে। কিন্তু মজার বিষয় হচ্ছে আমি কোনো পলক ফেলি নাই। এক কথায় আমি একটু ভয় পাইনি। ভয়ই বা পাবো কেন? আমি তো এটাই চেয়েছিলাম। কারো শরীরে গুলি লাগার পরে তো ব্যথা লাগার কথা, প্লাস রক্ত বের হওয়ার কথা। তাহলে আমার ব্যথা লাগতেছে না কেন? তার মানে মৃত্যু এত সহজ? কিন্তু এরপর ভালো করে নিজের শরীরের দিকে চেয়ে দেখি আমার কোথাও গুলি লাগে নাই। এর মানে লোকটা আমার শরীরে গুলি করে নাই। আমি কিছু বুঝে ওঠার আগেই লোকটা আমার হাত চেপে ধরলো আর আমাকে জোর করে গাড়িতে বসিয়ে দিল। এখন আমার প্রচন্ড শীত করতে লাগলো। এত সময় যে বৃষ্টিতে ভিজেছি এর জন্যই হয়তো শীত করতেছে। আমি চুপ করে গাড়ির ভিতরে বসে আছি। জানি না লোকটাকে কি করবে আমার সাথে, আমাকে কেনই বা তার গাড়িতে উঠালো। এতক্ষণ পর্যন্ত তার মুখটা আমি দেখতে পাইনি। তিনি এইবার তার শরীর থেকে রেইনকোট খুলে ফেললো। এবার আমি অবাক না হয়ে পারলাম না, কারণ লোকটা যে একটা পুলিশ অফিসার, পুলিশ ইউনিফর্ম পরে আছে। ইউনিফর্মের এক পাশে লেখা আছে রফিক, তার মানে ইনি। কিন্তু আমি বুঝতেছি না একজন পুলিশ হয়ে আমার সাথে তিনি এমন কেন করতেছে। আমার মনের হাজার রকমের প্রশ্ন আসতে লাগলো। তখনই লোকটা বলল, আমার এই পৃথিবীতে কেউ নেই, আমি সম্পূর্ণ একা। তুমি কি আমার সাথে যেতে ইচ্ছুক? আমি এমন কথা শুনে পুরাই অবাক হয়ে যাই। এই পুলিশ অফিসার আমাকে কি বলতেছে কিছুই মাথায় আসতেছে না। আমাকে চেনে না জানে না, হুট করে বলে ফেললো তার সাথে যাব কি না, কোথায় যাব। আর এই পুলিশ অফিসারই বা বুঝলো কিভাবে যে আমার থাকার জায়গা নেই। এই বিষয় নিয়ে মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমার। আমি কোনো কথা বলতেছি না। লোকটা আবার আমাকে জিজ্ঞেস করলো, ভয় নেই, আমি তোমার কিছু করব না। যদি তুমি যেতে ইচ্ছুক যেতে পারো। অনেক রাত হয়েছে, বাসায় ফিরতে হবে। আমি রাজি। আমি মনের ভিতরে আর কোনো জড়তা না নিয়ে বলে ফেললাম। এরপর লোকটা গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি চালাতে লাগলো। আমি শীতে কাঁপতে লাগলাম গাড়ির ভিতরে বসেই। সেই রাত থেকে আজকে রাত পর্যন্ত আমি এখনো মুখে কিছু দেই নাই। পেটে প্রচণ্ড ক্ষুধা, প্লাস এই ঠান্ডার মধ্যে হঠাৎ করে আমি গাড়ির সিটে বসে জ্ঞান হারিয়ে ফেলি। এটা লোকটার চোখ এড়ালো না। তিনি গাড়ি থামিয়ে আমার পালস চেক করতে গেলেন। তখনই আমার শরীরে তার হাত লেগে যায়। তিনি বুঝতে পেরে যায় যে আমার প্রচণ্ড জ্বর এসেছে, তাই তিনি তাড়াতাড়ি করে আমাকে তার বাসায় নিয়ে যায়। ব্যাস, এইভাবেই আমার আর রফিক আঙ্কেলের পরিচয় হয়। আমার যখন জ্ঞান আসে তখন আমি আস্তে আস্তে চোখ মেলে সামনে তাকাই। আমি নিজেকে সুন্দর একটা রুমে আবিষ্কার করি। চারিপাশে দেখতে লাগলাম, কিন্তু কাউকে দেখতে পারতেছি না। তাই বিছানা থেকে উঠতে যাব, তখনই সেই পুলিশ অফিসারটা আমার সামনে এসে হাজির হয় আর বলল, এই কি করতেছো? বিছানা ছেড়ে উঠতে হবে না, তুমি অসুস্থ। আপনি কে? আর আমি এখানে কেন? কি করে এলাম এই রুমে? আস্তে আস্তে, এত ব্যস্ত হলে চলবে? তুমি আগে পুরোপুরি সুস্থ হয়ে নাও, তারপর আমি সব খুলে বলবো। আমি অসুস্থ হলাম কিভাবে? কই, আমার তো কোনো কিছুই হয় নাই। কিছুই যখন হয় নাই, তাহলে আজ 2 দিন পর তোমার জ্ঞান ফিরে এলো কেন? মানে এই 2 দিন আমার জ্ঞান ছিল না? ডাক্তার বলেছে নিজের বাবা মা ভাই তারা তোমার পরিবারের কাছে ফিরে যেতে চাই না। যেখান থেকে একবার চলে এসেছি সেখানে আর ফিরে যেতে চাই না। দরকার হয় না খেয়ে মারা যাব, তবুও আর বাসায় ফিরে যাব না। যদি কোনোদিন যেতেই হয় তাহলে সেই দিনই যাব। আমি এখানে থেকে শুধু শুধু আপনাকে কষ্ট দিতে চাই না। খুব বড় মানুষের মতো কথা বলতেছো তুমি। জানো আমি কে? আপনি যেই হন না কেন, আমি এখন কাউকে ভয় পাই না। ভয় তাদেরই থাকে সেই খুনি সকলের সামনে দিয়ে বুক ফুলিয়ে হেঁটে চলে বেড়ায়। আঙ্কেল, একটা কথা বলবো? কি কথা বলো? আমি আপনার জায়গায় হলে পুলিশের চাকরি ছেড়ে দিতাম। এরপর সকলের সামনে ওই লোকটাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করতাম। এরপর যা হওয়ার তা পরে দেখে নিতাম। আমি ঠিক তোমার মতো একজনকে খুঁজতেছিলাম। অবশেষে আমি ঠিক মানুষটাকে পেয়ে গেলাম। মানে? মানে হচ্ছে তোমার আর আমার কোথাও যাওয়া হচ্ছে না। তুমি জানো আমি একা একা থাকি, আর আমার একা থাকতে মোটেও ভালো লাগে না। আর তোমারও তো কেউ নেই, তাই আমি চাই আজ থেকে তুমি আমার সাথে থাকবে। আমি কিছু সময় চুপ করে রইলাম, কারণ আমি ঢাকা শহর একদিনে চিনে ফেলেছি। আর আমার তো জানা নেই যে আমি কোথায় থাকবো, কি করব। তাই এটাই বেস্ট অপশন হবে আমার জন্য, যে আঙ্কেলের কাছ থেকে যাই। কি ভাবতেছো এত? আমি রাজি আঙ্কেল। আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। তবে একটা জিনিস মাথায় রেখো, তোমাকে ভালো করে পড়ালেখা করতে হবে, কিন্তু তোমাকে যে আমার থেকে বড় পুলিশ অফিসার হতে হবে। তোমার আন্টি আর বোনের খুনের প্রতিশোধ নিতে হবে। আঙ্কেল, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। কিন্তু আঙ্কেল, আপনি বুঝলেন কিভাবে আমি বাসা ছেড়ে পালিয়ে এসেছি? তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি একজন পুলিশ অফিসার। আর তাছাড়া রাত 1টার সময় একটা ছেলে একা একা বৃষ্টিতে অকারণে ভিজবে না।
তাই আমার একটু সন্দেহ হয়। আর তোমার কাছে গিয়ে দেখি তোমার চোখ লাল হয়ে আছে, তাই কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছিলাম। আচ্ছা আঙ্কেল, আপনি আমাকে তখন গুলি করলেন কেন? যেটা আপনি ইচ্ছে করে আমার পাশ দিয়ে চালিয়েছেন। আচ্ছা বলো তো, আমি তোমাকে কি জন্য এতক্ষণ এতগুলো প্রশ্ন করলাম? কারণটা হচ্ছে, আমি চাই না যে তুমি অর্ধেক পথে আমাকে একা ফেলে চলে যাও। তাই শিওর হয়ে নিলাম তুমি তোমার পরিবারের কাছে ফিরে যেতে চাও কিনা। আর গুলি করেছিলাম তোমার সাহস দেখার জন্য, সেটা তুমি অনেক আগেই পাশ করে গেছো। আগে জানতাম পুলিশ খুব চালাক হয়, কিন্তু বিশ্বাস করেন আপনাকে না দেখলে আমি সেটা বুঝতামই না। এরপরে দুজনেই একসাথে হেসে দেই। এরপর থেকে শুরু হয় আমার নতুন জীবন। আমার সুস্থ হতে 2 দিন সময় লাগে। আঙ্কেল খুব ভালো মনের মানুষ, এই 2 দিনেই আমি বুঝে গেছি। এরপর আঙ্কেল আমাকে সেই স্কুলটাতে ভর্তি করে দেয়। ব্যাস, আমার স্বপ্নটাও পূরণ হয়। আঙ্কেল যেহেতু পুলিশ ছিলেন, তাই কাগজ ছাড়া ভর্তি হতে আমার তেমন কোনো সমস্যা হয়নি। এইভাবে দেখতে দেখতে আমার এসএসসি এবং ইন্টারমিডিয়েট কমপ্লিট করে ফেলি। এরপর আঙ্কেল আমাকে 6 মাসের বেশি সময় ধরে শুটিং, ট্রেনিং সহ পুলিশের কাজে লাগে এমন অনেক ট্রেনিং করায়। আল্লাহর রহমতে আমি সবকিছুই লিপ্ত করে নিই। এইভাবে আমি একদিন নিজের যোগ্যতায় চাকরিতে জয়েন করি। এরপর কি হয়েছে সেইটা তো আপনারা জানেন, কিভাবে আঙ্কেল মারা যায়। আর এরপরই আমি খুলনা চলে আসি। বর্তমানে মোবাইলের দিকে তাকিয়ে দেখি রাত 2:45। মুখে একটা হাসি চলে এলো। এত রাত হয়ে গেল অথচ টেরই পেলাম না। আমার আম্মু কাছে থাকলে হয়তো কখনোই তার ছেলেকে এইভাবে জেগে থাকতে দিত না। আজ কয়েকদিন ধরে আম্মুর কথা খুব মনে পড়তেছে। না, আর বেশি দেরি করব না, কালকেই আম্মুকে দেখতে হবে। তবে নিজের পরিচয় দিয়ে নয়। ছাদে আর দেরি না করে নিজের রুমে চলে এলাম। রুমে এসে কোনো কিছু খেয়াল না করে বিছানায় চোখ বুজে শুয়ে পড়লাম। ব্যাস, এক ঘুমে সকাল হয়ে গেল। সকালের খাবার খেয়ে একা একা বাসা থেকে বের হলাম। এখন প্রায় সকাল 10টা বাজে। অনেক দিন হলো নিজের শহরে এসেছি, কিন্তু কিছুই ঘুরে দেখা হয়নি, তাই একটু ঘুরতে বের হলাম। আর একটু সামনেই একটা কলেজ আছে। এসএসসি পাশ করে এই কলেজে লেখাপড়া করার কথা ছিল আমার, কিন্তু আফসোস সেটা তো আর হলো না। খুব ইচ্ছে হলো ভিতরটা একটু ঘুরে দেখার, তাই কলেজের গেট দিয়ে ভিতরে ঢুকলাম। কলেজ বোধহয় আজকে খোলা। 10টার বেশি বাজায়। স্টুডেন্টরা সবাই হয়তো ক্লাস করতে চলে গেছে। আমি আশেপাশে তাকাতে লাগলাম। অনেক সুন্দর পরিবেশ। তবে একটা বিষয় খেয়াল করলাম যে এখানে আশেপাশে অনেকগুলো ছেলে মেয়ে আলাদাভাবে বসা আছে, মানে যাদেরকে এক কথায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলে। আমিও কলেজের কোণে একটা বেঞ্চে গিয়ে বসলাম। এরপর আমি একজনকে ফোন দিলাম। রেডি তো তুমি? জি স্যার, আমি একদম রেডি। খুলনা শহরের সবচেয়ে বড় বিল্ডিং এর উপরে আছি স্যার। হিসাব অনুযায়ী এখনই তার গাড়ি করে যাওয়ার কথা। জি স্যার, দেখতে পেয়েছি। এখন বলুন কি করতে হবে? তেমন কিছু না, একটু ভয় দেখাতে হবে। ওকে স্যার, মনে করুন আপনার কাজ হয়ে গেছে। এরপর আমি ফোনটা রেখে দিলাম এবং সাথে সাথেই আমার সহকারী নাজমুলকে ফোন দিলাম। অপরদিকে এনামুল সাহেবের ফোনে সকালে একটা কল আসে। এনামুল সাহেব ফোনটা রিসিভ করে বড় এবং প্রায় 10 মিনিট কথা বলে। এরপর ফোন রেখে দিয়ে একটা শয়তানি হাসি দেয়, কারণ সে মাত্রই একটা বিজনেস ডিল সম্পন্ন করলো। এখানে তার 80% লাভ হবে, কারণ সে যে পণ্যগুলো প্যাক করে পাঠাবে তার সবগুলোই ভেজাল প্লাস নকল। তার খুব ভালোই লাগে যখন এমন বলদ মার্কা ডিলার পায়। তাই সে মনের আনন্দে বাসা থেকে গাড়ি নিয়ে বের হয় গোডাউনের উদ্দেশ্যে। এনামুল হক যেহেতু এই শহরের একটা বড় পদে আছেন, তাই একটু হালকা পাতলা বডিগার্ড নিয়ে চলতেন। কিন্তু যেদিন সে ফোনে একটা হুমকি পায়, এরপর থেকে অনেক বডিগার্ড নিয়ে চলাফেরা করে সে। ঠিক তেমনই আজকেও তার সামনে একটা পুলিশ ভর্তি গাড়ি এবং পিছনে একটা গাড়ি যেটাতে তার নিজস্ব কিছু বডিগার্ড রয়েছে, এবং মাঝখানে একটা খুব দামি গাড়ি। সেই গাড়ির ভিতরেই মিস্টার এনামুল হক। অপরদিকে খুলনার সবচেয়ে বড় বিল্ডিং এর ছাদে সাইলেন্সার লাগানো বন্দুক নিয়ে বসে আছে একজন কন্ট্রাক্ট কিলার, যে কিনা এনামুল হকের জন্যই অপেক্ষা করতেছিল। তার কন্ট্রাক্ট অনুযায়ী সে এনামুল হকের গাড়িতে থাকা ড্রাইভারের উপরে গুলি চালায়। বন্দুকের গুলিটা সোজা গিয়ে ড্রাইভারের মাথায় লেগে গুলি বেরিয়ে যায়। সাথে সাথেই গাড়িটা তার গতি হারিয়ে রাস্তার পাশের একটা ল্যাম্পপোস্টের সাথে ধাক্কা খায়। গাড়ির স্পিড কম থাকায় এনামুল হকের তেমন কোনো ক্ষতি হয়নি। বডিগার্ডগুলো এসে তাড়াতাড়ি এনামুল হককে গাড়ি থেকে বের করে। এনামুল এগুলো দেখে মনে মনে বলে, এই যাত্রায় বেঁচে গেলাম, এরপর থেকে বুলেট প্রুফ গাড়ি নিয়ে চলাফেরা করব। ঠিক তখনই তার ফোনে একটা কল আসে, আননোন নাম্বার। তিনি সাথে সাথে ফোনটা রিসিভ। কি ভাবতেছিস, এই যাত্রায় বেঁচে গেলি? হ্যালো, কে তুই? সাহস থাকলে সামনে আয়। আরে কুল কুল, এত চাপ নিস না, প্রেশার হাই হয়ে যাবে যে। এর একটা কথা, এটা ভাবিস না যে গুলিটা মিস হয়ে গেছে। এটা জাস্ট মনে করিয়ে দিলাম যে আমি চাইলেই তোকে উপরে পাঠিয়ে দিতে পারি। কে তুই? কি চাস? তুই কিন্তু আমাকে চিনিস না। তুই কিন্তু আগুন নিয়ে খেলা করছিস।
আমি বরাবরই খেলতে ভালোবাসি। আর হ্যাঁ, একটা কথা, তোর মৃত্যু খুব শীঘ্রই আমার হাতে হতে চলেছে। সো মৃত্যুর জন্য দিন গুনতে থাক। বেস্ট অফ লাক, বাই বাই। এরপর ফোন কেটে গেল। এনামুল হক জোরে জোরে অনেক গালিগালাজ করতে লাগলো, কিন্তু কোনো শব্দ নেই। শব্দ হবে কিভাবে? ফোন যে কেটে দিয়েছে। এটার পরে এনামুল হক খুব ভয় পেয়ে যায়। সে সাথে সাথে নম্বর ট্র্যাক করতে বলে পুলিশকে। হ্যালো নাজমুন, তুমি কোথায় এখন? জি স্যার, আমি একটু বাইরে বেরিয়েছিলাম। দেখা করতে পারবে এখন? জি স্যার, বলুন কোথায় আসতে হবে? কলেজের সামনে চলে আসো, একা একা বসে আছি। কি ব্যাপার স্যার, একা একা কলেজে কি করেন? ভাবি খুঁজতেছেন নাকি? সেই রকমই কিছু একটা। তুমি এত কথা না বলে তাড়াতাড়ি চলে আসো। ওকে স্যার। এরপর আমি আশেপাশে তাকিয়ে দেখতে লাগলাম। অনেক ছেলে মেয়ে আমার দিকে তাকিয়ে দেখতেছে। আগে হয়তো কখনো দেখে নাই তাই, কিন্তু বেশি বিরক্তিকর ব্যাপারটা হচ্ছে যখন মেয়ে একভাবে আমার দিকে তাকিয়ে থাকে। এটা সবচেয়ে বিরক্তিকর। বুঝি না এরা কি আগে কখনো ছেলে দেখে নাই নাকি? আজব ব্যাপার। তখনই আমার খেয়াল যায় যে কলেজের গেট দিয়ে জান্নাত কলেজের ভিতরে আসতেছে। আমি ভাবলাম জান্নাত হঠাৎ করে এই কলেজে, ব্যাপারটা ঠিক বুঝলাম না। তখনই আমার খেয়াল যায় আশেপাশের কিছু বাজে ছেলের দিকে। কিছুক্ষণ আগে তারা এখানে এসেছে, এসেই অনেক মেয়েদেরকে আজে বাজে কথা বলতেছে, কিন্তু তাদেরকে কেউ কিছু বলতেছে না। জান্নাত কেউ উল্টাপাল্টা কথা বলে, কিন্তু আজব ব্যাপার, জান্নাত তো ওদেরকে কিছু বলে না। মেজাজটা খুব খারাপ হয়ে যায়। জান্নাত আমাকে বসা দেখতে পেয়ে আমার দিকে এগিয়ে আসে। আরে ভাইয়া, আপনি এখানে এখানে একা একা বসে কি করেন? তেমন কিছু না, এমনিতেই বসে আছি। আমি তো ভাবলাম যে হয়তো ভাবি এই কলেজে পড়ে, তাই দেখা করতে এসেছেন। সবসময় মজা ভালো লাগে না। আর আমাকে বলো তো, তুমি এখানে কি করো? আপনাকে বলছিলাম না যে আমার একটা বড় ভাই আছে, সে এই কলেজের লেকচার। বাসায় একটা কাজ আছে, তাই ভাইয়াকে নিতে এলাম। ও, এরপর আমি মুখ গোমরা করে বসে রইলাম। এর মাঝে জান্নাত আমার পাশে বসে পড়েছে। ভাইয়া, আপনার মন কি খারাপ? না। তাহলে এভাবে মুখ কালো করে বসে আছেন কেন? আমি কিছু বলতে যাব, তখনই পিছন থেকে জান্নাত বলে কেউ ডাক দিল। পিছে তাকিয়ে দেখি একটা ছেলে, বয়সী, আমার থেকে বড় হবে। দেখে চেনা চেনা লাগতেছে, অনেকটা আমার বড় ভাইয়ের মতো। হয়তো এটাই আমার ভাই। তখনই জান্নাত বলল, আরে ভাইয়া, তুমি এসেছো? তাড়াতাড়ি বাসায় চলো, কাজ আছে। আর তোর পাশে এইটা কে? আগে তো কোনোদিন দেখি নাই এখানে। ও ভাইয়া, আমার তো মনেই ছিল না। এটা হচ্ছে সেই ভাইয়া যে আমাকে বাসে বসে হেল্প করেছিল। ও আচ্ছা, চিনতে পেরেছি। আচ্ছা, তোমার নামটা যেন কি? ইমন। শুধু ইমন? আমি পার্সোনাল কিছু বলতে পছন্দ করি না। ও আচ্ছা, সরি সরি। সেদিনের জন্য ধন্যবাদ, আমার একমাত্র বোনটাকে বাঁচানোর জন্য। আচ্ছা, আপনার সামনে আপনার বোনকে যদি কেউ বাজে কথা বলে তাহলে আপনি কি করবেন? তাহলে আমি তাকে মেরে ফেলবো। তাহলে ওই যে ওইদিকে যে ছেলেগুলো দাঁড়িয়ে আছে তাদের গিয়ে কিছু বলুন। তারা তো আপনার বোন সহ সবাইকে ডিস্টার্ব করছে। ওই ছেলেগুলো মেবি আপনার স্টুডেন্ট হবে। এরপর ভাইয়া রাগী লোক নিয়ে ছেলেগুলোর দিকে তাকালো, কিন্তু ছেলেগুলোকে দেখেই মুখটা কালো করে ফেললো আর বলল, এদের তুমি চিনো? এরা কাদের লোক জানো? এরা কে বা কারা, কোথা থেকে এসেছে সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে ও আপনার বোনকে বাজে কথা বলেছে। সো আপনি কি চুপ করে থাকবেন? আমি জোরে কথাগুলো বললাম। কলেজের আশেপাশের লোক আমাদের দিকে তাকিয়ে দেখতে লাগলো কি হচ্ছে এখানে। দেখ, তুই কি বলতে চাচ্ছিস আমি বুঝেছি, কিন্তু সব জায়গায় গিয়ে ঝামেলা করা যায় না। এদেরকে দেখা যাচ্ছে, আমি এখন কিছু বলবো না। পরে দেখা যাবে আমার আপন কাউকে আরো খারাপ কিছু করে দেবে। ঠিক তেমনি এরা অনেক খারাপ আর ভয়ানক। এনামল ভাইয়ের লোক, এদেরকে আমি কিভাবে কিছু বলবো? মেজাজটা চরম পর্যায়ে পৌঁছে গেল। আমি দাঁতে দাঁত চেপে চোখ লাল করে বললাম, আচ্ছা ধন্যবাদ, আপনি এখন যেতে পারেন। ভাইয়া আমাকে আরো কিছু বলতে যাবে, তখনই জান্নাত ভাইয়াকে নিয়ে চলে গেল আর ভাইয়াকে বলল, ভাইয়া, তুমি জানো না ওই ভাইয়া একটু এমনই, শুধু শুধু তার সাথে কোনো কথা বলে লাভ হবে না। বুঝতে পেরেছি। অপরদিকে আমি চুপ করে কিছু সময় নিজের জায়গায় বসে রইলাম। না থাকতে পারতেছি না। নিজের জায়গা থেকে উঠে সেই ছেলেগুলোর দিকে এগিয়ে যেতে লাগলাম। এখনো ছেলেগুলো যাকে পাচ্ছে তাকে ডিস্টার্ব করে যাচ্ছে। আমি ছেলেগুলোর সামনে গিয়ে দাঁড়ালাম। মোট 7 জন আছে। ছেলেগুলোর মধ্যে থেকে একজন আমাকে বলে উঠল, ওই তোর কি সমস্যা? এইভাবে আমাদের সামনে দাঁড়িয়ে আছিস কেন? আমি কিছু বললাম না, চুপ করে দাঁড়িয়ে আছি। তাদের ভিতর থেকে একটা ছেলে বলে উঠল, কিরে কথা বলিস না কেন, বোবা নাকি? এইবারও কোনো কথা বললাম না, চুপ করে সবগুলোর দিকে রাগী চোখে তাকিয়ে আছি। এইবার একজন বসা থেকে উঠে এসে আমার কাঁধে হাত রেখে বলল,
তুই কি নেশা করে আসছিস নাকি এইভাবে চোখ লাল করে আমাদের দিকে তাকিয়ে আছিস? জানিস আমরা কার লোক? কাঁধ থেকে হাত নামা। এইবার ওদের মধ্যে থেকে ওদের বস চেয়ে সে বলে উঠল, এত কথা বলতেছি কেন ওর সাথে? দুটো মেরে ভাগাতো সামনে থেকে, কই থেকে আছে কে জানে। এটা বলার সাথে সাথেই আমার সামনে থাকা ছেলেটা ডান হাত আমার মুখ বরাবর ঘুষি মারতে যাবে, তখনই আমি বাম হাত দিয়ে ছেলেটার হাত ধরে বসলাম এবং ডান হাত দিয়ে ছেলেটার নাক সোজা একটা ঘুষি দিলাম। সাথে সাথেই ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ল এবং আমার সামনে বসা সবগুলো ছেলে দাঁড়িয়ে পড়ল। কলেজের আশেপাশে অনেক ছাত্র ছাত্রী ছিল, তারা এতক্ষণ আমাদের দিকে খেয়াল করে নাই, কিন্তু যেইমাত্র এমন একটা কাণ্ড ঘটলো তখন সবার নজর আমার দিকে পড়ল। মাত্র কিছু সময়ের মধ্যেই পুরো কলেজ চুপ হয়ে গেল, কারণ এর আগে এমন কখনোই হয়নি যে বাইরে থেকে কেউ এসে এমনভাবে কলেজের ছেলেপেলেদের মেরে চলে গেছে। এমন সাহস আগে কেউ দেখায়নি। সবচেয়ে বড় কথা হচ্ছে এরা নাকি সবগুলো এনামুল ভাইয়ের লোক। এনামুলকে নাকি এখানে সবাই প্রচুর ভয় পায়, এটা আমি পরে জানতে পেরেছি। আমি একা 6টা ছেলের সামনে দাঁড়িয়ে আছি। এদের মধ্যে থেকে একজন বলে উঠল, হয়তো ওদের বস হবে। রকি, সবগুলো ফোন লাগিয়ে এখানে আসতে বল, আর সাথে হকি স্টিক এবং ক্রিকেট ব্যাটগুলো যেন নিয়ে আসে। জি ভাই, আমি এক্ষুনি বলতেছি। আমি আমার হাতের দিকে তাকিয়ে দেখি রক্ত লেগে আছে। আমি হাতটা একবার দেখে নিলাম। ঠিক তখনই হঠাৎ করে কোথা থেকে জান্নাত এসে আমার হাত ধরে বলল, ভাইয়া আপনি শুধু শুধু এখানে ঝামেলা করবেন না, এরা অনেক খারাপ ছেলে, এরা আপনার অনেক ক্ষতি করতে পারে। প্লিজ ভাইয়া এখান থেকে আমার সাথে চলুন। আমি জান্নাতের গলার আওয়াজ পেয়ে পিছে ফিরে তাকালাম। পিছে তাকিয়ে দেখি ভাইয়াও আছে এখানে, কিন্তু বুঝলাম না এরা দুইজন তো চলে গিয়েছিল, তাহলে হঠাৎ করে আবার কোথা থেকে এলো? কি হলো ভাইয়া, কি ভাবতেছেন? প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন, এটা কোনো নাটক বা সিনেমা না যে আপনি একাই এদের সবগুলোকে একা হারিয়ে দেবেন। ভাইয়া প্লিজ চলুন এখান থেকে। জান্নাতের এমন কথা শুনে ছেলেগুলোর মধ্যে থেকে একজন বলে উঠল, তোর ভাইকে এখন বুঝিয়ে কোনো লাভ নেই। তোর ভাই অনেকবারও ভুল করে ফেলেছে, এর জন্য ওকে পস্তাতে হবে। আর কয়েক মিনিট অপেক্ষা কর, দেখ কি হয়। আমি আমার বাম হাত দিয়ে জান্নাতের থেকে হাত ছাড়িয়ে নিয়ে সামনের দিকে এগোতে লাগলাম। আমাকে এগিয়ে আসতে দেখে সেই ছেলেটা দৌড়ে আমার কাছে এসে আমার বুকে ঘুষি মারতে যাবে, কিন্তু আমি তার আগে লাফ দিয়ে ছেলেটার মাথায় আঘাত করলাম। ব্যাস, এটুকুতেই শেষ, খেল খতম। আমার এমন ভয়ঙ্কর রূপ দেখে ছেলেগুলো একে অপরের দিকে তাকিয়ে দেখতে লাগলো। কলেজের বাকি স্টুডেন্টগুলো যে এতে খুব খুশি হয়েছে সেটা তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে। হয়তো অনেকদিন ধরে সকলে অতিষ্ঠ হয়ে আছে এদের জন্য। এর মধ্যে কলেজের প্রিন্সিপালও চলে এসেছে, তিনিও দর্শকের মতো সবকিছু দেখতেছেন। আর কারো ইচ্ছে থাকলে সামনে আয়, না হলে আমাকেই সামনে আসতে হবে। কিরে, তোরা হা করে দেখছিস কে? মার্শালারে। এই কথা শুনে বাকি 4 জন একসাথে আমার দিকে দৌড়ে আসতে লাগলো। আমি আমার ডান পাশে একটা লাঠি পড়ে থাকতে দেখলাম, আর দেরি না করে লাঠিটা আমি হাতে তুলে নিলাম। 30 সেকেন্ড পরে সবগুলো ছেলে মাটিতে লুটিয়ে পড়ে আছে, শুধু ওদের বস বাদে। এই 30 সেকেন্ডে নিজের ইচ্ছে মতো সবগুলো ছেলের উপরে লাঠি চালিয়েছি। অনেকদিন ধরে এমন ফাইট করি না, তাই একটু বেশি তেজ আছে শরীরে। আর তাছাড়া প্রায় 1টা বছর ধরে সমস্ত ফাইট নিজের আওতায় এনেছি, সেগুলো এত সহজে ভুলে গেলে চলবে? সামনে দাঁড়িয়ে দেখি ছেলেগুলোর বস থরথর করে কাঁপতেছে। তুই ওখানে দাঁড়িয়ে থাকবি নাকি আমি তোর কাছে আসবো? দেখ, তুই কিন্তু আমাকে চিনিস না, আমি এনামুল ভাইয়ের লোক। আমার সাথে টক্কর নিস না, পরে পস্তাতে হবে। আমাকে এখান থেকে যেতে দে। আচ্ছা বলতো, আমি তোদেরকে কিছু না বলে এইভাবে মারতেছি কেন? কোনো শত্রুতা আছে হয়তো তোর সাথে। ভুল, একদম ভুল। আমি পিছে ঘুরে তাকালাম এবং হাত দিয়ে জান্নাতকে দেখিয়ে বললাম, এই যেকে চিনিস, এটা আমার বোন হয়। আর তোরা একটু আগে আমার বোনকে উদ্দেশ্য করে বাজে কথা বলেছিস। বিশ্বাস কর ভাই, আমার তখন খুব মেজাজ খারাপ হয়ে যায়। আমিও একসময় কলেজে পড়েছি, মেয়েদের পিছে আমার অনেক বন্ধুরা ঘুরেছে। অবশ্য আমিও সাথে থাকতাম, কিন্তু কখনো তোদের মতো এমন ইফটিজিং করতাম না। নিজেদের সীমারেখার মধ্যে থাকতাম সব সময়। কিন্তু তোরা একবার নিজেই নিজেকে প্রশ্ন করে দেখ, তোর বোনের সাথে যদি এমন কেউ করতো তাহলে তুই কি করতি? আরে সবাই যদি বোন হয় তাহলে গার্লফ্রেন্ড হবে কে? জাস্ট 1 মিনিট, একটু ভালোভাবে কথা বললাম, ব্যাস তুই তো একদম মাথায় উঠে গেলি। ভেবেছিলাম তোকে বুঝিয়ে বলবো, কিন্তু তোদের মতো কুত্তাদের মুখের ভাষাই নয়, হাতের ভাষায় বোঝাতে হয়। এটা বলে ছেলেটার কাছে গিয়ে নিজের সর্বশক্তি দিয়ে ওর মুখ বরাবর থাপ্পড় দিলাম। সাথে সাথে নাক মুখ থেকে রক্ত বের হয়ে গেল আর ছেলেটা মাটিতে পড়ে গেল। এরপর আমি ওর জামা ধরে মাটি থেকে তুলে পাশের একটা বেঞ্চের উপরে ছুঁড়ে মারলাম। বেঞ্চটা ভেঙে গেল। এরপর আমি ওর কাছে গিয়ে বললাম,
বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাল্লাহ। আর তোর চিন্তা করতে হবে না, আমি এখানেই আছি। তোর ছেলেপেলের জন্য অপেক্ষা করতেছি। ঠিক তখনই 5-6টা বাইকে করে কিছু ছেলেপেলে আমার সামনে এসে থামলো। সকলের হাতে হকি স্টিক আছে। আমি তো এটার জন্য অপেক্ষা করতেছিলাম। ফাইট করার ক্ষেত্রে এই হকি স্টিকটা আমার খুব ভালো লাগে। এটার সঠিক ব্যবহার আমি খুব ভালো করেই জানি। আমার সামনে আনুমানিক 10 জনের বেশি ছেলে দাঁড়িয়ে আছে। কি রে, খুব হিরো হয়ে গেছিস মাত্র কয়েকটাকে মেরে। আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, কথা কম কাজ বেশি, দেরি করিস না, তাড়াতাড়ি আয়। 2টা ছেলে একসাথে হকি স্টিক নিয়ে আমার দিকে ছুটে এলো। আমার উপরে আঘাত করতে যাবে, তখনই আমি 2 হাত দিয়ে হকি স্টিক ধরে ফেললাম এবং এক ঝটকায় হকি স্টিক আমার হাতে নিয়ে চালানো শুরু করলাম। 5 মিনিট পরে প্রায় 15-20টা ছেলে মাটিতে লুটিয়ে আছে। সকলের গায়ে রক্ত লেগে আছে, আর আমার সাদা জামাটা রক্ত লেগে কিছু জায়গা লাল হয়ে আছে। চিন্তার কিছু নেই, এগুলো আমার রক্ত না, ওদের রক্ত এগুলো। কলেজের সবাই পুরো থ হয়ে দাঁড়িয়ে আছে, কারণ একা একটা ছেলে কি করে এতগুলো ছেলে পেলেকে মেরে রক্ত বের করতে পারে? এটা তো সচরাচর দেখাই যায় না। সাধারণত ফিল্মেই এগুলো দেখা যায়। কারো মুখে কোনো কথা নেই, সারা কলেজ চুপ হয়ে আছে। আমি রক্তমাখা হাত দিয়ে আমার পকেট থেকে রুমালটা বের করে হাত মুছে নিলাম। কলেজের সকলে আমার দিকে তাকিয়ে আছে। তারা হয়তো আমার মুখ থেকে কিছু শোনার জন্য গভীর আগ্রহে দাঁড়িয়ে আছে। আমি জান্নাতের দিকে এক পলক তাকিয়ে দেখি হা করে আমার দিকে তাকিয়ে আছে। আমি শিওর এখানে জান্নাতের চেয়ে বেশি অবাক আর কেউ হয়নি, কারণ সামান্য কিছু কথা নিয়ে এখানে রক্তের বন্যা বয়ে গেছে। আপনাদের মতো কলেজ বাংলাদেশে কোথাও আছে কিনা আমার সঠিক জানা নেই। আরে ভাই, এটা কি কোনো কলেজ যেখানে কোথা থেকে কয়েকটা ছেলে এসে রাজত্ব করে, মেয়েদের যা ইচ্ছা তাই বলে, কিন্তু কেউ কিছু বলতে সাহস পায় না? বাহ, কি সুন্দর কলেজ। আজকে এখানে যেগুলো হয়েছে সেগুলো সবাই ভুলে যান, কারণ ভাববেন না আমি রোজ রোজ এসে এখানে আপনাদেরকে রক্ষা করতে আসব। নিজেকে রক্ষা নিজেকেই করতে হয়। আজকে এখানে আমি কাউকেই কিছু বলতাম না, যদি না আমার বোনকে ওরা এই কথাগুলো বলতো। আজকে আমি শুরু করে দিয়ে গেলাম, এরপর থেকে আপনারা এটার শেষ দেখে ছাড়বেন। যদি কেউ কাউকে খারাপ উদ্দেশ্য করে কিছু বলে, তাহলে সবাই একসাথে এমনভাবে মারবেন যেন আর উঠে দাঁড়াতে না পারে, কারণ কলেজটা আপনাদের, কোনো গুন্ডার না। আমি এইটুকু বলে চুপ হয়ে গেলাম। আমি চুপ হওয়ার সাথে সাথে করতালির রোল পড়ে গেল। সকলের মুখে হাসি ফুটে উঠল। স্যার, আমি এসে গেছি। আমি নাজবুলের কণ্ঠ টের পেয়ে পিছে তাকালাম। পিছে তাকিয়ে দেখি সে প্যান্ট শার্ট পরে আমার সামনে দাঁড়িয়ে আছে। না, তোমাকে দিয়ে কোনো কাজ হবে না, এত লেট কেউ করে? স্যার, আমি জানি তো আপনি একাই 100, তাই একটু লেট করে এলাম। স্যার, আমি আর দেরি করব না, চলুন বাসায় গিয়ে পরিষ্কার হয়ে নেবেন, সব জায়গাতে রক্ত লেগে আছে। আমি নাজমুলের বাইকের পিছে উঠতে যাব, তখনই পুলিশের গাড়ি আমার সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে শিমলা বের হলো। আমাকে এই অবস্থায় দেখে শিমলার চোখ বড় বড় হয়ে গেছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার ইমন। আমি হাসি মুখে কিছুই না বলে পুলিশের গাড়িতে গিয়ে বসলাম আর নাজমুলের দিকে তাকিয়ে বললাম, তেমন কিছু না, তুমি জাস্ট স্যারকে একটা ফোন করে আমার কথা জানিয়ে দিও, আর কিছু করার দরকার হবে না। ওকে স্যার। এরপর আমাকে গাড়িতে করে থানায় নিয়ে আসা হলো। গাড়িতে আমি কোনো কথা বলি নাই, আমি জেলের ভিতরে মেঝেতে বসে আছি। তখনই শিমলা জেলের তালা খুলে আমার সামনে এসে দাঁড়ালো। আমি ভেবেছিলাম তুই একটা বাটপার, কিন্তু তুই তো আস্ত একটা গুন্ডা। তা না হলে এমন করে কেউ কাউকে মারতে পারে, সেটাও আবার এতগুলো ছেলেকে একা পিটিয়েছিস। আল্লাহ তোকে কি দিয়ে বানিয়েছে? দেখুন, আমার মাথা কিন্তু এমনিতেই গরম আছে, সো না জেনে শুনে কোনো খারাপ মন্তব্য করবেন না। আমি ভয় পেয়ে গেছি, দেখব এইবার তুই থানা থেকে বের হস কিভাবে। আমি কিছু না বলে মুচকে একটা হাসি দিলাম। শিমলা জেলের ভিতর থেকে বেরিয়ে মনে মনে বলতে লাগলো, আল্লাহ, এই ছেলেটার মধ্যে কি এমন আছে যা বারবার আমাকে কাছে টানতেছে? আমি কিভাবে শ্রাবণকে ভুলে যেতে পারি, তাও আবার একটা আসামির কথা চিন্তা করে? আমার কি হয়ে গেছে আমি নিজেও বুঝতেছি না। আমি বারবার মনে হচ্ছে কোথাও অনেক বড় একটা রহস্য আছে। না, আমাকে এই ছেলের সম্পর্কে সব কিছু জানতে হবে। কোথায় ছিল এতদিন, আর হুট করে কোথা থেকে খুলনা এসে এসব করতেছে? আমাকে জানতে হবে সবকিছু জানতে হবে। নিজের কেবিনের চেয়ারে বসে শিমলা এগুলো ভাবতেছিল। ঠিক তখনই তার ফোনে একটা কল আসে। নাম্বার দেখে শিমলা দাঁড়িয়ে যায় আর ফোনটা রিসিভ করে। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি মাত্র যাকে গ্রেপ্তার করে এনেছেন তাকে এখনই থানা থেকে ছেড়ে দিন। শিমলা এমন কথা শুনে খুব অবাক হয় আর বলে, স্যার, আপনি জানেন না এই ছেলেটা একা
আমি কিছু শুনতে চাই না, আপনি তাকে এখনই ছেড়ে দিন। কিন্তু কোনো কিন্তু না, আপনাকে যেটা বলা হয়েছে সেটা করুন। ওকে স্যার। এরপর শিমলা ফোনটা ছুঁড়ে ফেলে দিল আর ভাবতে লাগলো, কে এই ছেলে যে এত মারপিট করেও থানা থেকে ছাড়া পেয়ে যাচ্ছে এত সহজে? আর কোনো সাধারণ ছেলের পক্ষে তো আর এতগুলো ছেলেকে একা মানা সম্ভব না। তাহলে এগুলো কি হচ্ছে কিছুই বুঝতেছি না আমি। শিমলা নিজে চাবি নিয়ে দরজা খুলে দিল। আমি শিমলার দিকে তাকিয়ে বললাম, রেডি থাকেন, আবার খুব শীঘ্রই দেখা হতে যাচ্ছে। আর আপনার এমন কোনো ক্ষমতা নেই যে আপনি আমাকে 10 মিনিটে জেলের ভিতরে আটকে রাখবেন। আমি এরপর থানা থেকে বেরিয়ে গেলাম। এদিকে জান্নাত আর জান্নাতের ভাইয়া কলেজ থেকে বেরিয়ে থানার উদ্দেশ্যে রওনা দেয়। কারণটা হচ্ছে আমাকে থানা থেকে বের করতে যাচ্ছে, সাথে নাজমুল আছে। এদিকে নাজমুল তো জানে আমার কিছু হবে না। থানায় এসে ভাইয়া জান্নাত সোজা শিমলার কেবিনের দিকে যায়। শিমলা ভাইয়া আর জান্নাতকে দেখে দাঁড়িয়ে পড়ে আর বলে, আরে ভাইয়া আপনি এখানে? জান্নাত কোনো সমস্যা হয়েছে? আপু অনেক বড় সমস্যা হয়েছে। তার আগে বলুন ইমন ভাইয়া কোথায়? ইমন? তুমি কোন ইমনের কথা বলতেছো? আপু তুমি একটু আগে যাকে কলেজ থেকে গ্রেফতার করে এনেছো, আমি সেই ইমনের কথা বলতেছি। হোয়াট? এই গুন্ডাটাকে তুমি ভাইয়া বলতেছো? আপু তুমি সবকিছু জানো না ভাইয়ার সম্পর্কে, তাই এমন বলতেছো। ভাইয়া আসলে অনেক ভালো। আমি তোমাকে বলছিলাম না যে আমি ঢাকা থেকে বাড়ি আসার সময় আমাকে একজন হেল্প করেছিল? সে আর কেউই নয়, এই ইমন ভাইয়াই। আর আজকে কলেজে যে গন্ডগোল হয়েছে সেটা ভাইয়া আমার জন্যই করেছে। এখন তুমিই বলো ভাইয়া গুন্ডা নাকি অন্য কিছু? জান্নাতের কথা শুনে শিমলা পুরো চুপ হয়ে গেছে। তার কাছে সবকিছু কেমন যেন লাগতেছে। শিমলা আপু, জান্নাত একদম ঠিক বলছে, আমিও সবটা জানি। এরপর ভাইয়া সবটা খুলে বলল যে কলেজে কি কি হয়েছে। সবটা শোনার পরে শিমলা বলল, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া ওনার একদম ঠিক হয়নি। আমরা অনেক বারণ করেছিলাম কিন্তু শোনে নাই। কিন্তু আপু এখানে তো ভাইয়াকে দেখতে পাচ্ছি না, ভাইয়াকে কই রাখছেন? তোমার ভাইয়া একটু আগে বেরিয়ে গেছে। কিন্তু কি করে? সেইটাই তো আমিও বুঝতেছি না। উপর মহল থেকে নির্দেশ দিয়েছে তাকে ছেড়ে দেওয়ার জন্য, তাই আমিও ছেড়ে দিয়েছি। আমি তো আগেই জানতাম স্যারকে ধরে রাখা এত সহজ হবে না। এই তুমি কে? আর তুমি ইমনকে স্যার স্যার বলতেছো কেন? শিমলার এমন কথা শুনে জান্নাত ও ভাইয়া দুইজন নাজমুলের দিকে তাকালো। নাজমুল একটু ভ্যাবাচাকা খেয়ে গেল। নাজমুল শান্ত হয়ে বলল, ওহ সরি, ভুলে স্যার বলে ফেলেছি। ইমন তো আমার ভাই হয়। নাজমুলের এমন কথায় কারো সন্দেহ না হলেও জান্নাত ঠিকই সন্দেহ করে। এখানে ভাইয়া আর শিমলা না থাকলে জান্নাত ঠিকই নাজমুলকে জিজ্ঞেস করত, কিন্তু সকলের সামনে বসে করলো না। কিছুক্ষণ পরে জান্নাত, ভাইয়া আর নাজমুল একসাথে থানা থেকে বের হয়ে যায়। এরপর নাজমুল ওর বাসার উদ্দেশ্যে রওনা দেয়। নাজমুল যাওয়ার আগে ওর কাছ থেকে জান্নাত ইমনের বাসার ঠিকানা নিয়ে নেয়। কারণটা না হয় পরেই বললাম, যে কি কারণে জান্নাত শ্রাবণের বা ইমনের বাসার নম্বর নেয়। রাস্তা দিয়ে জান্নাত আর ভাইয়া হেঁটে হেঁটে বাসায় যাচ্ছে। তখন হঠাৎ জান্নাত বলে ওঠে, ভাইয়া আমার না বারবার একটা জিনিস মনে হচ্ছে। তোর আবার কি মনে হচ্ছে? না মানে আমার মনে হচ্ছে ইমন ভাইয়া আমার খুব আপন কেউ। কেন জানি মনে হচ্ছে এটাই আমার শ্রাবণ ভাইয়া। আজকে যখন মারামারি করার সময় ভাইয়া বলেছিলাম আমি তার বোন, তখন আমার অনেক ভালো লেগেছিল, মনে হয়েছিল এটাই আমার আপন ভাইয়া। তুই ঠিক বলেছিস। তাছাড়া আমারও মনে হয়েছিল ওকে আমি কোথায় যেন দেখেছি। এরপর আমি ভালো করে লক্ষ্য করি। লক্ষ্য করে কি বুঝলে ভাইয়া? ভালোভাবে খেয়াল করলেই তুইও বুঝতে পারতি। ইমনের মুখে দাড়িগুলো যদি না থাকে আর চুলগুলো যদি ছোট ছোট থাকে তাহলে ওকে পুরো শ্রাবণের মতো দেখতে লাগে। ভাইয়া কোনোভাবে এটা আমার শ্রাবণ ভাইয়া নয় তো? তা কি করে হবে? একরকম দেখতে হলেই তো আর সে আমাদের ভাই হবে না। ভাইয়া ভালোভাবে খেয়াল করলে দেখা যাবে যে নামের সাথেও মিল আছে। কিরে, এই ছেলেটার নাম তো ইমন আর আমাদের ভাইয়ের নাম তো শ্রাবণ। এত তাড়াতাড়ি ভুলে গেলে? শ্রাবণ আহমেদ ইমন কার নাম? এটা তো আমি আগে খেয়াল করিনি। তুমি আর কথা না বলে বাসায় চলো, কাজ আছে অনেক। চল। এদিকে এনামুল তার গোডাউন ঘরে বসে আছে। তার সামনে প্রায় 25 জনের বেশি ছেলে পেলে। এগুলো সব তার লোক, কিন্তু এখানে উপস্থিত সকলেরই হাতে পায়ে নাকে ইত্যাদি জায়গায় ব্যান্ডেজ করা। এমনিতেই আজ সকালে প্রাণে বেঁচে গেছে এনামুল হক।
আর এদিকে আবার তার ছেলে পুলেদের কেউ মেরে তক্তা বানিয়ে দিয়েছে। এইরকম সাহস আজ পর্যন্ত তার সাথে কেউ দেখায়নি। এনামুল হক খুবই গম্ভীর গলায় সকলকে উদ্দেশ্য করে বলল, আজ পর্যন্ত কেউ আমার ছেলেপুলেদের কলেজের ভিতরে বসে মারা তো দূরের কথা, চোখে চোখ রেখে কথা বলতে সাহস পাইনি। কিন্তু আজকে কে এমন এলো যে তোদের সবগুলোকে কুত্তার মতো কেলানি দিল? কি হলো, চুপ করে আছিস কেন? কথা বল, আমি উত্তর শুনতে চাই। এনামুলের এমন রূপ সচরাচর কেউ দেখে নাই, তাই সেখানে উপস্থিত সকলে খুব ভয় পেয়ে গেল। ছেলেগুলোর মধ্য থেকে যে লিডার, সে সামনে এসে বলল, ভাই আমরা অনেক চেষ্টা করছি কিন্তু পারি নাই। এর থেকে ভালো হবে যদি আমরা ছেলেটার কাছে থেকে দূরে থাকি। এমন কথা শুনে এনামুল একটা হাসি দিল আর বলল, এই না হলে আমার চামচা। এটা বলেই তার হাতে থাকা বন্দুক দিয়ে ছেলেটার বুকে 6 থেকে 7টার বেশি গুলি করলো। ছেলেটার রক্ত এনামুলের মুখে এসে লাগলো। তিনি রক্ত মুছতে মুছতে বললেন, আমার এখানে কোনো ভিতর দরকার নেই। আমি ভেবেছিলাম তুই আমাকে এসে বলবি ভাই নতুন প্ল্যান বানাতে হবে, কিন্তু না, ও সেটা করে নাই। ও আরও আমার কাছে এসে আমাকে ভয় দেখায় যাতে আমি ওই ছেলেটার সাথে পাঙ্গা না নেই। ভাই চিন্তা করবে না, আমি আপনার কাছে ছেলেটাকে কুত্তার মতো টানতে টানতে নিয়ে আসবো। কে ছিল ছেলেটা, আর তোদেরকেই বা মেরেছে কেন? ভাই ইপটিসিং করতেছিলাম মেয়েদের, ঠিক তখনই কথা থেকে এসে আমাদেরকে অনেক মার মারে। পরে পুলিশ এসে ওকে ধরে নিয়ে যায়। আমার চাই ওকে, আমি চাই খুব তাড়াতাড়ি। এদিকে সিমলা তার কেবিনে বসে একভাবে তার মোবাইলের দিকে চেয়ে আছে। মোবাইল বললে ভুল হবে, সে চেয়ে আছে ইমনের ছবির দিকে, যেটা সে এনেছিল ইমনের ব্যাপারে সবকিছু জানতে। কিন্তু সেটা হলো না, বরং সিমলা এখন শুধু এই ছবিটার দিকে চেয়ে আছে আর মনে মনে বলল, কি আছে এই ছেলেটার মধ্যে যা আমাকে বারবার কাছে টানে, যে কারণে আমি ওর থেকে চোখ সরাতে পারি না। আর আজকে নিজের কানে যে কথাগুলো শুনলাম, এর ফলে এবার তো আমি আরো বড় ফ্যান হয়ে গেলাম। আচ্ছা, আমি কি কোনোভাবে এর প্রেমে পড়ে গেলাম? জানি না, আমি কিচ্ছু জানি না। যা হবে পরে দেখা যাবে, আপাতত অফিসের কাজে মন দিই। এভাবে সবাই সবার মতো কাজ করতে লাগলো। আমি জেল থেকে ছাড়া পেয়ে এসে আগে স্নান করে ফ্রেশ হয়ে নিল। এরপর ফোনে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা সেরে নিলাম। মোবাইলে তাকিয়ে দেখে বিকাল 4টা বেজে গেছে। আমি আর কিছু না ভেবে সোজা ঘুমের দেশে চলে গেলাম। এইভাবে 4 দিন কেটে গেল। এই 4 দিন বাসা থেকে বের হইনি, বাসার ভিতরে বসেই সবকিছু করেছি। মানে আমার এক ফ্রেন্ড আছে, ও সিআইডি অফিসার। ও একটা কাজে অনেকদিন ধরে আটকে ছিল, তাই ও আমাকে ফোন করে হেল্প করার জন্য। আমিও এই কয়েকদিন ওই কাজে মন দেই আর কাজটা সম্পূর্ণ করি। এত কাজ ছিল এই 4 দিন যে বাসা থেকে বের হতে পারি নাই। মাঝে মাঝে বন্ধুরা বাসায় এসে আড্ডা দিয়ে গেছে, আর নাজমন তো প্রায়ই আমার সাথে বসে কাজ করত। অপরদিকে সিমলা অনেক অস্থির হয়ে আছে, নিজের কেবিনে বসে গভীর চিন্তাতে ডুবে আছে। আজকে 4 দিন হলো সে ইমনকে দেখে না, আর তার মনটা পুরো খারাপ হয়ে গেছে। নিজেই নিজেকে বলতে লাগলো, আচ্ছা কোথায় আছে ইমন? ও কি এখান থেকে চলে গেল? না না, তা হতে পারে না। কিন্তু আমার মনটা যে বারবার বলতেছে ইমনের সাথে অনেক বড় কিছু হতে চলেছে। এনামুলের লোকগুলো কি ইমনের কোনো ক্ষতি করে দেবে? না, আমাকে আজকেই ইমনের সাথে দেখা করতে হবে, সব কিছু খোলামেলাভাবে বলতে হবে ওকে। কিন্তু আমি এমন করতেছি কেন? কি হয় ইমন আমার? হায় আল্লাহ, কি হচ্ছে এটা আমার সাথে? অবশেষে আমি কিনা একটা গুন্ডার প্রেমে পড়লাম? না না, গুন্ডা হবে কেন? ও তো খুব ভালো একটা ছেলে, শুধু একটা বাজে অভ্যাস আছে, ওগুলো আমি ঠিক করে নিব। সিমলা এগুলো ভেবে নিজেই হেসে দিল। ভাইয়া, দেখতে দেখতে 8 বছর পার হয়ে গেল। বোন, চিন্তা করিস না, আমাদের ভাই একদিন ঠিকই আমাদের কাছে ফিরে আসবে। সেই দিন কেন যে ছেলেটাকে এভাবে বকতে গেলাম, আমি কিছু না বললে হয়তো ছেলেটা আজ আমাদের সাথে থাকতো। আব্বু, তুমি শুধু শুধু কেন নিজেকে দোষ দিচ্ছ? আমিও তো ওকে অনেক বকা দিয়েছি, যেগুলো আমার বকা উচিত হয়নি। ওর মনের অবস্থা তো আমরা কেউ আর জানতাম না, তাহলে কি করে বুঝতাম বলো? তোমরা তো আগে থেকেই জানতে যে আমার ছেলেটা একটু বেশি আম্মা, তোমরা শুধু শুধু নিজেদের মধ্যে ঝামেলা করো না। এখন এইসব বলে কি লাভ? এগুলো বললে কি আর ভাইয়া ফিরে আসবে? আজকের দিনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দিন, তাই শুধু শুধু আজকের দিনটাকে নষ্ট করো না প্লিজ। এতক্ষণ যারা কথা বলতেছিল তারা কেউ নয়, তারা হচ্ছে আমার পরিবার। আর আজকে বিশেষ একটা দিন,
যার কারণে সকলের আমার কথা একটু বেশি মনে পড়তেছে। স্যার সব কিছু জানতে পেরে গেছি, কে আপনাকে মারতে চাই। এনামুল হকের পার্সোনাল সেক্রেটারির হাতে একটা ল্যাপটপ নিয়ে দৌড়াতে দৌড়াতে এসে এনামুলের সামনে এসে এই কথাটা বলল। এনামুল হক সকাল সকাল এক কাপ চা খাচ্ছিলেন। এমন একটা কথা শুনে সাথে সাথে হাত থেকে চায়ের কাপ রেখে দেয় আর সেক্রেটারির দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকান তিনি। সেক্রেটারি হাতের ল্যাপটপে একটা ভিডিও অন করে তাকে দেখতে বলে। ভিডিওটা দেখে এনামুল হক বাঁকা একটা হাসি দেয় আর বলে, এতদিন অনেক নাচিয়েছিস আমায়, এবার আবার পালা, দেখ এইবার আমি কি করতে পারি। এতদিন ধরে কাজের চাপে ঠিকভাবে ঘুমাতে পারি নাই, তাই ভাবতেছি আজকে 12টা পর্যন্ত ঘুমাবো। যেই ভাবা সেই কাজ, কিন্তু কারো একজনের আমার এই ঘুম সহ্য হলো না। আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে বুঝতে পারলাম বাসার বেল বাজতেছে। ধুর, কার ভাল লাগে। ভেবেছিলাম আজকে শান্তি মতো একটু ঘুমাবো, কিন্তু ঘুম আর হলো কই। আমি বিছানা থেকে উঠে দরজার কাছে গেলাম আর ভাবতেছি এখন আবার আমার বাসায় কে এলো। আমি মনে প্রশ্ন নিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলে একটু অবাক হলাম, কারণ দরজার সামনে আমার আপু দাঁড়িয়ে আছে। আপু একটা হাসি দিয়ে বলল, আরে ভাইয়া, আপনার এখন ঘুম ভাঙলো? কত বেলা হয়ে গেছে, কি আছে? আমি আবুলের মতো তাকিয়ে আছি। মেয়ে বলে কি? কথা শুনে মনে হচ্ছে যেন আমি তার খুব পরিচিত কেউ, রোজ আমার সাথে কথা হয়, দেখা হয়। কি হলো ভাইয়া, কথা বলেন না কেন? বুঝলাম না, হঠাৎ এই সময়ে তুমি এখানে, আর আমার বাসার ঠিকানা পেলে কই? সেসব পরে বলা যাবে। আর আমি কি বাইরেই দাঁড়িয়ে থাকবো? ভেতরে আসতে বলবেন না? ও সরি, আসো, ভিতরে আসো। এরপর জান্নাত আমার পিছু পিছু বাসার ভিতরে ঢুকলো। জান্নাতকে ড্রয়িং রুমে বসতে বললাম। আপুর দিকে খেয়াল করে দেখি বাসার ভিতরে সবকিছু খেয়াল করে করে দেখতেছে। আপু তুমি একটু অপেক্ষা করো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ওকে ভাইয়া। এরপর আমি আমার রুমে চলে এলাম। সেখান থেকে সোজা ওয়াশরুমের ভিতরে চলে গেলাম। এরপর তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিলাম। মনে মনে চিন্তা হচ্ছে, কারণ জান্নাত কি কোনোভাবে জানতে পেরে গেছে নাকি যে আমি স্টাবু। যাই হোক, এত চিন্তা করে লাভ নেই, ওর কাছে গিয়ে দেখি কি বলে। আমি ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে দেখি জান্নাত নেই, এখানেই তো বসেছিল। তাহলে কোথায় গেল? আমি আপু বলে ডাক দিলাম। কিচেনের দিক থেকে আওয়াজ এলো, তাই আমি কিচেনের দিকে গেলাম। সেখানে গিয়ে দেখি জান্নাত আমার জন্য চা বানাচ্ছে। আমি খুবই অবাক হলাম, আপু আসলে কি করতে চাইছে। আরে আপু তুমি এখানে, আর এগুলো কি করতেছো? ভাইয়া দেখতেই তো পাচ্ছেন আপনার জন্য চা বানাচ্ছি, চলুন বাইরে যাই। বাহ, তৈরি হয়ে গেছে, এই নিন। এরপর আপু আমার হাতে চায়ের কাপ ধরিয়ে দিল। আমি চায়ের কাপ হাতে নিয়ে আপুর পিছে পিছে গেলাম। ওয়াও, সেই হয়েছে আপু। ধন্যবাদ ভাইয়া, আপনি বরং চা খান, আমি আপনার বাসাটা একটু ঘুরে দেখি। আচ্ছা। এরপর আমি চা খেতে লাগলাম আর জান্নাত আমার বাসাটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। আমি তো কিছুই বুঝতেছি না, জান্নাত হঠাৎ করে আমার বাসায় এলো কেন, কি জন্য এসেছে, কতবার জিজ্ঞেস করতেছি, কিছুই বলতেছে না। 5 মিনিট পরে জান্নাত আমার কাছে এসে বসলো। বাসাটা খুব সুন্দর। ধন্যবাদ। আর এইবার তো বলো কি জন্য এসেছো, আর বাসার ঠিকানা কে দিল? বাসার ঠিকানা নাজমুলের কাছ থেকে নিয়েছি। নাজমুল? ভাইয়া, নাজমুল। আর আপনাকে আজকে সন্ধ্যায় আমাদের বাসায় যেতে হবে। তোমাদের বাসায়? মানে এটা খুব সহজ। আজকে আমাদের বাসায় একটা পার্টি আছে, আপনি সেখানে যাচ্ছেন, এটাই ফাইনাল। কি পার্টি? সেটা না হয় গেলেই দেখতে পাবেন। আচ্ছা। ভাইয়া, আপনার বাসায় কে কে আছে? আর কাউকে দেখতে পাচ্ছি না যে। আপু আমার দিকে তাকিয়ে বলল। আপুর এমন কথা একটু অবাক হলাম, কি বলবো এখন ভাবতে ভাবতে বলেই দিলাম, কেউ থাকে না, আমি একাই থাকি। মানে ঠিক বুঝলাম না। এইসব জেনে তুমি কি করবে, বাদ দাও। আচ্ছা ভাইয়া, আপনি এতদিন কই ছিলেন? কোথাও দেখতে পাইনি যে। আসলে এই কয়েকটা দিন আমি বাসা থেকে বের হইনি, একটা কাজে ব্যস্ত ছিলাম। ভাইয়া, আপনার ফেসবুক আইডির নাম বলেন তো। এই রে, এবার কি বলবো? ফেসবুক আইডিতে তো আমার সম্পূর্ণ নাম দেওয়া আছে, তাহলে এইবার কি করি? অনেকটা ভেবাচাকা খেয়ে গেলাম। আপুর দিকে তাকিয়ে দেখে আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। আমি এরপর নিজেকে ঠিক করে বললাম, না মানে আর কি, আমি ফেসবুক চালাই না। ভাইয়া, আপনি তো প্রচুর মিথ্যা বলেন। আপু আমার সামনে আছে বলে দিলাম। জান্নাত একদম আমার কাছে এসে বলল কথাগুলো। আমি তো পুরাই ভয় পেয়ে গেলাম, যেন কোনো ভিলেন মাত্র আমাকে হুমকি দিয়ে চলে গেল। জান্নাতের চলে যাওয়ার দিকে আমি তাকিয়ে রইলাম। আরে ভাই, এটা কি আমার সেই পিচ্চি আপুটা নাকি? দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে, আর সবচেয়ে বড় কথা অনেক চালাক হয়েছে। মনে মনে একটা হাসি দিলাম। এরপর সকালের খাবার বানাতে চলে গেলাম কিচেনে। সকালের খাবার খেয়ে বাসা থেকে বাইরে বের হলাম। হৃদয় জয়কে ফোন দিয়েছিলাম, হারামিগুলো সব নাকি অফিসে আছে, তাই আসতে পারবে না। আমি একা একা রাস্তা দিয়ে হাঁটতেছি আর সিগারেট খাইতেছি।
আজকের আবহাওয়া তেমন ভালো না, যার কারণে দুপুর টাইমেও রাস্তায় রোদ নেই, সেই একটা পরিবেশ। এমন সময় সাথে যদি ভালোবাসার মানুষ থাকে তাহলে আর কি লাগে। কবে যে একটা বিয়ে করব, ঠিক তখনই আমার সামনে সিমলার গাড়ি এসে থামলো। সিমলা গাড়ি থেকে নেমে আমার মুখ থেকে সিগারেট নিয়ে ফেলে দিল। আমি হা করে তাকিয়ে আছি। গাড়িতে উঠে বসো। এইটা বলে সিমলা গাড়িতে গিয়ে বসে পড়লো। আমি কিছু না বলে রাস্তায় দাঁড়িয়ে আছি। এইবার সিমলা আমার হাত ধরে নিয়ে গাড়িতে তার পাশে বসালো। আমি কিছু বলতেছি না, দেখি কি করে। কতবার বারণ করেছি সিগারেট না খেতে? আমার ভালো লাগে। ভালো লাগলে কি খেতে হবে নাকি? এটা শরীরের জন্য ক্ষতিকর, তুমি জানো না? ক্ষতিকর জেনেও মানুষ অনেক কিছু করে। আমি না হয় এই সিগারেটই খেলাম, কি আসে যায়। আমার কথার কোনো উত্তর দিল না সিমলা। আসলে সিমলা কি করতে চাইতেছে? ও কি আবার ইমনকে ভালোবেসে ফেললো নাকি? আমিও তো এটাই চাই, যত বেশি ইমনের প্রেমে পড়বে ততই তো আমার লাভ। এরপর সিমলা গাড়িটা একটা নির্জন রাস্তায় দাঁড় করালো। আশেপাশে তাকিয়ে দেখি বসার জন্য একটা বেঞ্চ আছে। আমি আর সিমলা ওখানে গিয়ে বসলাম। এখানে নিয়ে এলেন কি জন্য? সত্যি বুঝতেছো না? না বললে বুঝবো কিভাবে? আমি নিজেও জানি না কেন তোমাকে এখানে নিয়ে এসেছি। তোমাকে কেন জানি বারবার দূরে সরিয়ে দিয়েও আমি থাকতে পারতেছি না। কেন জানি বারবার আমার মন বলে আমি আমার খুব প্রিয় কিছু দূরে সরিয়ে রাখতেছি। বিশ্বাস করো, এই কয়েকদিন অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি বুঝতে পেরেছি তোমাকে না দেখে থাকা আমার পক্ষে সম্ভব না। ম্যাডাম, এটাকে আমাদের ভাষায় ভালোবাসা বলে। অবশেষে কেউ আমার প্রেমে পড়লো। আমার তো লজ্জা করতেছে। একবার বল ভালোবাসি, এরপরে বুঝাবো এই আমি কি জিনিস। সিমলা কিছু না বলে বসা থেকে উঠে গাড়ি নিয়ে আমার সামনে থেকে চলে গেল। আমি অবাকের চরম পর্যায়ে চলে গেলাম। মানে কি, নিজেই নিয়ে এলো, নিজেই ভালোবাসা প্রকাশ করলো, আর আমি যখন সেটার মানে বললাম তখনই কিছু না বলে চলে গেল। আমি জানি সিমলা, তুমি যতই আমার থেকে দূরে থাকো না কেন, আমার ফাঁদে তোমাকে পা দিতেই হবে। এরপর জোরে একটা শ্বাস নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। অনেক কিছু ভাবতেছি, এত পরিমাণে প্ল্যান করেছি যে কখন কোথায় যাব সেসব কিছু প্ল্যান করা। তখন আমার ফোনে একটা কল এলো। আমি নাম্বারটা দেখে রিসিভ করি। স্যার কেমন আছেন? আরে জাকির সাহেব যে। খুব ভালো। আপনার কি অবস্থা? সব ঠিকঠাক আছে তো ওখানে? আলহামদুলিল্লাহ স্যার, সব কিছু ঠিক আছে। গুড। স্যার একটা কথা বলবো? বলেন। স্যার নাজমুলের সাথে একটু আগে আমার কথা হয়েছে। আপনি কি কি প্ল্যান করছেন সব বলছে। স্যার এত প্ল্যান করার কোনো দরকার ছিল না কিন্তু। জাকির সাহেব, আপনি তো জানেন আমি একটু খেলতে ভালোবাসি। কিন্তু স্যার আগে সব কিছুতেই আমি সাথে ছিলাম, আর এখন আমি নাই। তার থেকে বড় কথা, আপনার এই প্ল্যানে অনেক ঝুঁকি আছে। আমি জানি তো, তবুও আমি এই ঝুঁকিটা নিতে চাই। কিন্তু স্যার আপনি বুঝতেছেন না, এতে আপনার পরিবারের উপর হামলা হতে পারে। আমি থাকতে আমার পরিবার কারো গায়ে একটা টাচ করার ক্ষমতা কারণ নেই। স্যার আমি জানি তো, আর কোনো সমস্যা হলে আমাকে শুধু একটা ফোন দিবেন। এই জাকি সবসময় আপনার পাশে ছিল, আছে আর থাকবে। আরে মিয়া, আপনি তো আমার ইমোশনাল করে দিচ্ছেন। স্যার আপনিও না সবসময় মজা করেন। আচ্ছা স্যার রাখি, ভালো থাকবেন। আচ্ছা রাখি। এরপর ফোন রেখে দিলাম। জীবনে কিছু পেয়েছি কিনা সেটা আমি জানি না, কিন্তু অনেক মানুষ পেয়েছি যারা আমাকে নিজের ভাইয়ের মতো মনে করে। এর থেকে বেশি আর কি চাওয়ার আছে জীবনে। এরপর দুপুরের খাবার বাইরে থেকে খেয়ে বাসার দিকে রওনা দিলাম। আজকে একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে। কি জানি আমার আপুটা কি পার্টির আয়োজন করেছে। কিন্তু আমার বাসার সামনে এসে একটু অবাক হলাম। কিন্তু আমার বাসার গেটের সামনে অনেকগুলো গাড়ি থামানো দেখলাম। আমি একটু অবাক হলাম, কারণ আমার বাসার সামনে হঠাৎ করে এতগুলো গাড়ি রাখা কেন। তবুও আমি কিছুই না ভেবে ভিতরের দিকে যেতে লাগলাম। সবচেয়ে বেশি অবাক হলাম দরজার কাছে এসে। বাসার দরজা খোলা, এর মানে কি ভিতরে কেউ আছে? কিভাবে ভিতরে ঢুকলো? আমি তাড়াতাড়ি করে বাসার ভিতরে গেলাম, কিন্তু বাসার ভিতরে ঢুকে দেখে অনেকগুলো লোক, আর ড্রয়িং রুমের সোফায় বসে আছে মিস্টার এনামুল, হাতে একটা বন্দুক। আমি কিছু না বলে এনামুলের দিকে তাকিয়ে আছি। আরে এসো এসো, আমি তো তোমার জন্যই অপেক্ষা করতেছিলাম। আমি কিছু না বলে দাঁড়িয়ে রইলাম, দেখি কি করে। এনামুল বসা থেকে উঠে এসে আমার কাঁধে হাত রেখে বলল, আজ পর্যন্ত কেউ আমাকে এমন নাকে দড়ি দিয়ে ঘোরায়নি, কিন্তু তুই আমাকে অনেক ঘোরাইছিস। তবে মানতে হবে বস, তোর অনেক সাহস আছে। না হলে কি আর আমার সাথে টক্কর নেওয়ার সাহস পেতি? চুপ। এই যে আমার হাতে এটা কি দেখছিস? 90.M এর পিস্তল।
এখান থেকে মাত্র একটা বুলেট তোকে শেষ করে দেওয়ার জন্যই যথেষ্ট, কিন্তু আমি সেটা কখনোই করব না। তোকে জাস্ট জানতে এলাম যে আমি তোকে এত সহজে মারবো না, আস্তে আস্তে শেষ করব তোকে। আচ্ছা আমি এবার আসি, আল্লাহর কাছে শুকরিয়া কর এ যাত্রায় বেঁচে গেলি। এইটা বলে এনামুল বাসার বাইরে চলে গেল, পিছে তার চামচাদেরও নিয়ে গেল। আমি সোফায় বসে কিছু সময় হেসে নিলাম। এই সামান্য কয়েকটা গুন্ডা আর একটা পিস্তল নিয়ে এনামুল এসেছে আমাকে মারতে, এতে হাসি পাবে না তো কি করবে? আর কি বলে গেল, আমাকে আস্তে আস্তে মারবে? আমি কথাগুলো মনে করতেছি আর হাসতেছি। এরপর আমি শাওয়ার নিতে গেলাম। ফ্রেশ হয়ে রুমে এসে মোবাইলের দিকে তাকিয়ে দেখি বিকাল 4টার মতো বাজে। আমি প্রতিদিনের মতোই ঘুমাতে গেলাম। ঘুম থেকে উঠে না হয় বাসার উদ্দেশ্যে যাওয়া যাবে, এক কাজে দুই কাজ হয়ে যাবে। ভেবেছিলাম আব্বু আম্মুকে দেখার জন্য একটা প্ল্যান করব, কিন্তু কোনো প্ল্যানের দরকার হলো না। আপু নিজেই তো যেতে বলেছে। জানি না আম্মু কেমন আছে, নিশ্চয়ই ভালো আছে। আচ্ছা আমার কথা কি আম্মুর মনে আছে? এইসব কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। বিকেলবেলা ঘুমিয়েছিলাম, তখনই কারো ফোনের আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেল। আমি রুমের চারিদিকে তাকিয়ে দেখি সকল জায়গায় অন্ধকার। এর মানে সন্ধ্যা হয়ে গেছে। আর কিছু সময় ঘুমালে মন্দ হতো না, কিন্তু ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। রাগী মোডে ফোনটা রিসিভ করলাম। ওই হারামি, এত ফোন দিচ্ছিস কেন? মানে কি, তুই এখনো ঘুমিয়ে আছিস? তো কি করব, জেগে জেগে লুডো খেলবো নাকি? ওই জান্নাত তোকে কিছু বলে নাই? জয়ের মুখে জান্নাতের কথা শুনেই আমার মনে পড়ে গেল। আজকে সন্ধ্যায় জান্নাত আমাকে তোদের বাসায় যেতে বলেছিল, আর আমি নাক ডেকে ঘুমিয়েছিলাম এত সময়। ইস, অনেক দেরি হয়ে যাবে, আর দেরি করে গেলে কি না কি বলে তার ঠিক নেই। এই রে, কাজ হয়েছে। তুই আমাকে আরো আগে ফোন দিবি না? ধুর। এখন আমার দোষ তাই না? আমি সেই কখন থেকে ফোন দিয়ে যাচ্ছি, ফোন রিসিভ করার তো কোনো নামই নেই তোর। ধুর, তুই ফোন রাখ আর বাইক নিয়ে তাড়াতাড়ি আমার বাসার নিচে চলে আয়। এরপর আমি ফোন কেটে দিলাম। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিজের পছন্দ মতো শার্ট প্যান্ট পরে তৈরি হয়ে নিলাম। এর মাঝে হৃদয় আর জয় অনেকবার আমাকে ডেকেছে। ওরা প্রায় 10 মিনিট ধরে বাইক নিয়ে নিচে দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি নিচে চলে এলাম। চল চল, তাড়াতাড়ি চল। তুই শালা মেয়েদের থেকেও লেট। আরে ভাই কি করব বলো, ঘুমছিলাম যে। আমি বাইকের পিছে উঠতে উঠতে বললাম। এরপর জয় আর অন্যদেরকে দেখে আসি। 1 মিনিট আপু, এটা কিসের পার্টি? আমার ভাইয়ার জন্মদিন উপলক্ষে। ও আচ্ছা, তাহলে আমি তোমার ভাইকে শুভেচ্ছা জানিয়ে আসি। জুয়েল ভাইয়ের জন্মদিন আজকে, আমার ছোট্ট ভাইয়া শ্রাবণের জন্মদিন আজকে। কিন্তু ভাইয়া আমাদের কাছে থাকে না, আমরাই প্রতি বছর এভাবে ভাইয়ার বার্থডে পালন করি। আপুর মুখ থেকে এমন কথা শুনে আমি তো হার্ট ফেল করার মতো অবস্থা। চোখ বড় বড় করে জয়কে জিজ্ঞেস করলাম, আজকে কয় তারিখ রে জয়? কেন, সব জানিস আর এটা জানিস না? আজকে 12 তারিখ। আল্লাহ, আজকে আমার জন্মদিন আর আমার নিজেরই মনে নেই কোন জগতে আছি আমি। যাই হোক, এতটা সারপ্রাইজ আমি কোনোদিন হইনি। আমার পরিবার আমাকে মনে রেখেছে, এটাই অনেক। আমাকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে আপু বলল, ভাইয়া আপনার আবার কি হলো? না না, কিছু না। আচ্ছা ভাই, আপনি গল্প করুন, আমি একটা কাজ করে আসি। আচ্ছা। এরপর আমরা 3 বন্ধু বাসার এক পাশে এসে 3টা চেয়ার নিয়ে গোল হয়ে বসলাম। কি মামা, কেমন দিলাম? তোরা আমাকে বলবি না এটা আমার জন্মদিন? আমার তো খেয়ালই ছিল না। এটাকে বলে সারপ্রাইজ। আর তোর মনে থাকে কি, নিজের বার্থডেটাও মনে থাকে না? আরে ভাই আর বলিস না, পুরো বাজে একটা পরিস্থিতি। আমরা 3 বন্ধু একসাথে বসে গল্প করতেছিলাম, তখনই কোথা থেকে একটা পিচ্চি এসে আমার কোলে বসে পড়লো আর আমার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে রইল। এত তাড়াতাড়ি সবকিছু হয়ে গেল যে কিছুই বুঝলাম না। আমি পিচ্চিটাকে আমার কোল থেকে নামাতে চাইলাম, কিন্তু আমাকে ছাড়ার কোনো নামই নেই। যেন মনে হচ্ছে আমার কোলে এসে পিচ্চিটা লুকিয়ে আছে। জয়া হৃদয় তো হাসতে হাসতে শেষ। এই যে মিস, আপনি এইভাবে আমার কোলে বসে পড়লেন কেন? কিন্তু আব্বু যে বলেছিল তুমি নাকি ছোটবেলায় হারিয়ে গেছো। আমি প্রথম আমার ভাইয়ের মেয়ের মুখ দেখলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর, তবে ভাইয়ার মতো দেখতে হয়নি। হালকা হালকা মিল আছে ভাইয়ার সাথে। আরে চুপ চুপ, আস্তে, সবাই শুনে ফেলবে। এটা সিক্রেট। তুমি তো আমার পিচ্চি মামনি, তাই তোমাকে বললাম। তুমি কাউকে বলো না কিন্তু। আচ্ছা, তুমি কি সত্যি বলছো নাকি আমার সাথে মজা করছো? আরে সত্যি, আমি তোমার চাচ্চু। ওয়াও, কি মজা! এবার আমার চাচ্চু এসে গেছে, এখন আর কেউ আমাকে
আমাকে খুঁজে পাবে না। আমি চাচুর কোলে লুকিয়ে থাকবো। এখন আর লুকানোর দরকার নেই, চলো আমরা বরং সবাই মিলে একটা গেম খেলি। আচ্ছা চলো। ইয়ে এরপর আমি আর রীতি অনেক সময় ধরে বিভিন্ন গল্প করেছি। খুব অল্প সময়ের মধ্যেই আমার আর পিচ্চির ভাব জমে গেল। আমি আর রীতি গল্প করতেছিলাম আমাদের পরিবার নিয়ে, তখনই কোথা থেকে একটা মেয়ে এসে বলল, আম্মু তুমি এখানে? ও এই ব্যাপার, দেখছিস আমাদের পিচ্চি কি চালাক। ভাই আমি এমন পিচ্ছি আগে দেখি নাই। বুঝতে হবে না কার পরিবারের লোক। এ তুই থাম, সবসময় শুধু বাক্কার বাক্কা। এই তোরা থাম, অনেক সময় হলো এলাম, কিন্তু এখনো কেক কাটার কোনো নামগন্ধ নেই। কখন কাটবে কেক? আমারও তো সেই একই প্রশ্ন, এদিকে খোদায় আমি মরে যাচ্ছি। তখনই কেক কাটার ডাক পড়ে। আমরা সবাই মিলে সেখানে যাই। সেখানে গিয়ে দেখি অনেক লোকজন। তবে আমি আমার আব্বু আম্মুকে এক দেখায় চিনে ফেললাম। সেই কবে দেখেছিলাম আব্বু আম্মুকে মনে নাই। এখন আর আম্মু আগের মতো নেই। মাথার চুল সাদা হয়ে গেছে হালকা হালকা, চোখে চশমা দেওয়া, আর আব্বুরও সেম একই অবস্থা। খুব ভালো লাগতেছে পরিবারের সবাইকে একসাথে দেখতে পেরে। এরপর আমার পরিবারের সবাই মিলে একসাথে কেক কাটা সম্পন্ন করলো। সেখানে সবাই ছিল, কিন্তু যার আজকে জন্মদিন, যার কেক কাটার কথা, সে মানে আমি নিচে দাঁড়িয়ে আছি। আমার তো সেই হাসি পাচ্ছে এমন কাণ্ড দেখে। বন্ধুদের দিকে তাকিয়ে দেখি হারামিগুলো কিছুক্ষণ পরপরই হেসে উঠতেছে আর আমার দিকে তাকাচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 10টা বাজে। আমি বাসা থেকে বেরিয়ে রাস্তার একপাশে দাঁড়িয়ে একটা সিগারেট মুখে দিয়ে খেতে লাগলাম। সত্যি আজকে অনেক ভালো লাগতেছে। সবচেয়ে বেশি খুশি হয়েছি রিদিকে দেখে। আলহামদুলিল্লাহ এই সব কিছুর জন্য। তখনই কোথা থেকে বাসার লাইটিং এর আলোতে চারিদিকে ঝলমল করতেছে। আমি আনমনে সিগারেট টেনে যাচ্ছি, তখন কে যেন আমাকে আমার হাত ধরে পিছে টান দিল। আমি পিছনে তাকিয়ে দেখি শিমলা। তোমাকে না বলেছি সিগারেট না খেতে? ভালো লাগে। আচ্ছা তোমার যা ইচ্ছে তাই করো। তুমি কি আমাকে ভালোবাসো? শিমলার এমন কথায় তো আমি আকাশ থেকে পড়লাম। এর মানে কি শিমলা আমাকে ভালোবেসে ফেলেছে? এই মেয়ের কয়জন লাগে আমি জানি না। অনেক বছর আগে তো আমার জীবন নষ্ট করে দিয়েছিল, আবার এখন এসেছে আমাকে ভালোবাসতে। না জানি কি মতলব এসেছে, সেইটা তুমি জানো না। আর কতবার বলতে হবে? দেখো ইমন, আমি তোমাকে কিছু বলতে চাই। কি বলতে চাও বলো। এখন বলা যাবে না, আমি একদিন সময় করে তোমাকে ডেকে বলবো। আচ্ছা তোমার যা ইচ্ছা। তবে আমাকে কথা দিতে হবে, আমি তোমাকে সব খুলে না বলা পর্যন্ত আমাকে বিরক্ত করতে পারবে না। আমি পারবো না। এটাই কি তোমার ভালোবাসা? আচ্ছা আমি রাজি, তবে খুব তাড়াতাড়ি সবকিছু বলতে হবে কিন্তু। আমি যথাসম্ভব চেষ্টা করব। আর তোমার নাম্বারটা দাও। আমি জানতাম তুমি আমার সাথে মজা করতেছিলে। তুমিও তো আমাকে ভালোবাসো, আর ভালোবাসার মানুষের সাথে কি কথা না বলে থাকা যায়? একদম বেশি বুঝতে হবে না। আমি তোমার নাম্বার নিচ্ছি, এর মানে এই না যে আমি তোমার সাথে ফোনে কথা বলবো। তাহলে লাগবে তাই নিলাম। এখন বাসার ভেতরে চলো, জান্নাত হয়তো আমাকে খুঁজতেছে। এরপর আমি আর শিমলা একসাথে গেট দিয়ে বাসার ভিতরে ঢুকলাম। শিমলা ওর কাজে চলে গেল। আমাকে আর শিমলাকে একসাথে ঢুকতে দেখে হারামি বন্ধু দুটো সাথে সাথেই আমার কাছে দৌড়ে চলে এলো। মামা লাইন সব ক্লিয়ার তো নাকি? আরে তুই চুপ কর। এ ভাই, ভাবি কি দিল তোরে একা ডেকে নিয়ে গিয়ে? এত বড় একটা বাঁশ দিছে ধরিয়ে। কেন, কি হয়েছে? এরপর সবকিছু খুলে বললাম। শোন ভাই, তুই আমাদের বন্ধু, তাই তোকে একটা ভালো কথা বলি। তুই বরং ওই মেয়েটার সাথে লাইন মেরে দেখ, কাজ হলে হতেও পারে। ওই মেয়েটা আবার কে? বার্থডে বলে কথা, অনেক মেয়ে এসেছে, আমি বিজি থাকায় আপনাদের বলতে পারি নাই। আর আমি তো এমনিতেই ভদ্র ছেলে, তাই তো এসব চোখে বাঁধে না। আরে আমি কি জানি নাকি? এ মামা ওটাকে দেখ, কি জোস। এ হারামির দল, আমি আজকে গিয়ে ভাবিকে বলবো যে তোরা দুইজন ভাবিকে বাদ দিয়ে অন্য মেয়ের দিকে তাকিয়ে থাকিস। ভাই আমার বউ এমনিতেই আমাকে সন্দেহ করে, এর উপরে যদি তুই আবার আমার বউয়ের কানে উল্টাপাল্টা বলিস তাহলে আমি শেষ। আর আমার বউ বুঝি আমাকে আদর যত্ন করে কাছে টেনে নেবে? সবাই একসাথে হেসে দিলাম। এরপর আমরা তিনজনে মিলে ডিনার করতে গেলাম। অনেক লোকজন দেখতে পাচ্ছি, সবাই খাবার খাওয়া নিয়ে ব্যস্ত। তখনই খেয়াল করলাম আম্মু আমার দিকে কেমন করে যেন তাকাচ্ছে। আমি আমার মুখটা হাত দিয়ে ঢেকে নিলাম।
কে জানে চিনে ফেললো নাকি আবার। এখন যদি আম্মু আমাকে চিনে ফেলে তাহলে আমার সব প্ল্যান বিগড়ে যাবে। আমি আর চোখে তাকিয়ে দেখে আম্মু আমার দিকে আসতেছে। অবশেষে আমার কাছে এলো, জয়া হৃদয়কে বলল, জয়, এটা কে? আন্টি, এইটা হচ্ছে আমাদের ফ্যান্ট ইমন, ঢাকা থেকে এসেছে। ও, আসলে ওকে দেখতে পুরাই আমার শ্রাবণের মতো। আমি তো ভেবেই নিয়েছিলাম এটা আমার শ্রাবণ। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। আমাকে দেখে কেউ চেনা তো দূরের কথা, সন্দেহ করে নাই। আর আম্মু প্রথম দেখাতে একদম চিনে ফেললো। এটাই হয়তো আম্মু। কি যে বলেন না আন্টি, এটা যদি শ্রাবণ হতো তাহলে কি আর ওকে এখানে বসিয়ে রাখতাম? আচ্ছা বাবা, তোমরা খাবার খাও আর আমার ছেলেটার জন্য দোয়া করো। জি আন্টি, অবশ্যই। সেটাই তো। আম্মু আমার দিকে একবার করুণ দৃষ্টিতে তাকিয়ে চলে গেল। দেখেছিস আম্মু কাকে বলে? রে ভাই, জানি আমি। সকালে খাবার শেষ করে বাসার দিকে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। গেট দিয়ে বের হতে যাব তখনই হৃদয় ভাইয়া, 1 মিনিট। জানাত আপু, বলো। তুমি আর জয় ভাইয়া বাইক করে বাসায় চলে যাও। আচ্ছা ইমন আয়। চল। তোমাদের দুইজনকে যেতে বলেছি। কিন্তু সরি, ইমন যাবে কিভাবে? সেইটা আমি বুঝবো। তোমাদেরকে যেতে বলেছি, তোমরা চলে যাও। জয়া হৃদয় ভয় পেয়ে আমাকে একা রেখে চলে গেল। আমি মোবাইলে তাকিয়ে দেখি রাত 11টা বাজে। আশেপাশে তাকিয়ে দেখি বাসার লোকজন সবাই ভিতরে চলে গেছে, আর এখানে তেমন কেউ নেই। কিন্তু আমি এটা বুঝতে পারতেছি না আপুর হঠাৎ করে কি হলো, এমন ভাবে রেগে আছে কেন। আমি ভয়ে ভয়ে কোনো কথা বলতেছি না। হঠাৎ আপু আমার হাত ধরে টেনে বাসার এক সাইডে নিয়ে গেল। কি হয়েছে আপু, আমাকে এখানে নিয়ে এলে কেন? এই কুত্তা, তোর ভেতরে রোজা বলতে কিছু আছে? তুই কিভাবে পারলি এমনটা করতে? একটু আমাদের কথা চিন্তা হলো না? জানিস এই কয়েকটা বছর আমরা কিভাবে কাটিয়েছি? প্রত্যেক দিন প্রত্যেকটা রাত আম্মু শুধু তোর কথা চিন্তা করে কেটেছে। আমাদের কথা বাদে দিলাম, আর কত শাস্তি দিবি আম্মুকে? একবারও কি আম্মুর কথা মনে পড়ে নাই? কিভাবে পারলি একা থাকতে এতগুলো বছর? জান্নাত আপু কথাগুলো বলতে বলতে কান্না করে দিল। হাই আল্লাহ, অবশেষে কি না আমার পাগলি মনটার কাছে ধরা খেলাম। কিন্তু হাল ছাড়া যাবে না। আপু, এগুলার মানে কি? তুমি কি বলতেছো আমি কিছুই বুঝতেছি না। তোকে আমি মেরে ফেলবো রে। এখনো নাটক করিস? কেউ তোকে ধরতে পারুক আর না পারুক, আমি কিন্তু ঠিকই তোকে ধরতে পেরেছি। তুই যে আমার ভাইয়া সেটা আমি খুব ভালো করেই জানি। দেখ ভাইয়া, আমাকে আর রাগিয়ে তুলিস না, এর ফল কিন্তু অনেক খারাপ হবে। আপু, তুমি ভুল বুঝতেছো। আমি তোমার হারিয়ে যাওয়া ভাই নই, আমি ইমন। হ্যাঁ, ইমন, শ্রাবণ আহমেদ ইমন। আমি চুপ হয়ে গেলাম। আমি জানি একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের চেহারার মিল থাকতেই পারে, স্বাভাবিক। মেনে নিলাম নামটাও একই হতে পারে, কিন্তু জন্ম তারিখও কি একই হবে? এতটা পাগল আমি না। এই রে, কাজ হয়েছে। আমার তো খেয়ালই ছিল না যে আমার ফেসবুক অ্যাকাউন্টে আমার জন্ম তারিখ দেওয়া রয়েছে। অনেক ফ্রেন্ডরা আজকে ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছে। হায় আল্লাহ, এইখানে ধরা খেয়ে গেলাম। আমি শিওর জান্নাত ফেসবুকে আমার জন্ম তারিখ পেয়েছে। তবুও শেষ চেষ্টা করে দেখি। এরপর আমি বললাম, দেখুন এতদিন আমাদেরকে ছেড়ে একা একা থেকেছিস। আরে আমার পাগলি বোনটা, এইবার তো ফিরে এসেছি। মিথ্যা কথা, আমি খুঁজে বের করেছি। আমি না খুঁজলে তো তুই তোর পরিচয় বলতেই না। সময় হলে আমি তোদের সবাইকে আমার পরিচয় দিতাম, কিন্তু থাক, আর বলা লাগবে না। আমি জানি তুই কেমন। ভাইয়া চল, ভেতরে সবাই আছে, সবাইকে গিয়ে তোর কথা বলি। দেখবি সবাই কত খুশি হয়েছে। এই না না না, একদম না, কখনো এই ভুলটা করিস না। কেন ভাইয়া, তুই কি চাস না যে সবাই খুশি হোক? সবাই জানুক যে তাদের ঘরের ছোট্ট ছেলে তাদের কাছে ফিরে এসেছে। দেখ আপু, আমি আপাতত একটা সমস্যার ভিতরে আছি। প্লিজ এখন কাউকে বলিস না। এটা তোর আর আমার মধ্যে সিক্রেট থাক। কিন্তু কেন ভাইয়া? বোন আমার, প্লিজ তোর ভাইয়ার এই কথাটা রাখ। আমি তো কোথাও আর পালিয়ে যাচ্ছি না। আচ্ছা বলবো না। আমি তোর কাছে একটা জিনিস চাইবো, যদি সেটা তুই এনে দিস তাহলে কাউকে কিচ্ছু বলবো না, প্রমিস। আরে পাগলি, তুই তোর ভাইয়ার কাছে কিছু চাইবি আর সেটা তোর ভাই এনে দিবে না, এটা তোর মনে হয়? আর এটার জন্য শর্ত দিতে হয় নাকি? বল, কি লাগবে তোর? আমার সোনা ভাইয়া, আমার কিউট ভাইয়া। এত পাবনা দিয়ে তুই শুধু বল যে তোর কি লাগবে। এখন কিছু লাগবে না, সময় হলে আমি চেয়ে নিব। আচ্ছা, অনেক রাত হয়েছে,
এখন ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়, আমি বাসায় চলে যাই। মানে তুই কোথায় যাবি? আর কোথাও যাওয়া হচ্ছে না। আমি কি বলেছি একটু আগে? দূর, ভালো লাগে না। এতদিন পরে তোকে কাছে পেলাম, কোথায় গল্প করবো, আড্ডা দিব, কিছুই হলো না। আমার সোনা বোন, এই সবই হবে। তুই শুধু একটু সময় দে আমাকে, আর কেউ যেন জানতে না পারে যে আমি শ্রাবণ। ওকে? আচ্ছা ওকে। এবার আমি যাই। আর কোনো সমস্যা হলে আমাকে ফোন করিস। ভাইয়া, বাসে গাড়ি নিয়ে যা, একা একা না গিয়ে। আপু, তুই হয়তো এই 2 দিনে বুঝে গেছিস আমাকে কিছু করা অত সহজ না। ও সরি, আমার তো মনেই ছিল না যে আমার ভাইয়া একটা সুপার হিরো। পাগলি, আমি আসি, বাই। ভাইয়া সাবধানে বাসায় যাস, গিয়ে ফোন দিস। আচ্ছা। এরপর আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটেই আমার বর্তমান বাসায় চলে এলাম। আমার নিজের বাসা থেকে এই বাসাটা বেশি দূরে নয়, কাছেই। প্রায় 10 থেকে 15 মিনিট লাগে হেঁটে যেতে। সকালবেলা শান্তিতে ঘুমিয়েছিলাম, কিন্তু আজকেও ঠিকভাবে ঘুমাতে পারলাম না। আসলে জীবনে একা থাকাই ভালো। যখন ইচ্ছে তখন ঘুম থেকে উঠবো, আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, ব্যাস। আর কি চাই জীবনে? সে কখন থেকে বাসার কলিং বেল বেজে যাচ্ছে, কিন্তু আমার ঘুম থেকে ওঠার কোনো নামগন্ধই নেই। কারণ আমি জানি এখন আমার বাসায় আপু ছাড়া আর কেউ আসবে না। কিছু সময় পরে বাধ্য হয়ে বিছানা থেকে উঠে দরজা খুলে দিলাম। ভাইয়া, তোর কি কোনো কাণ্ডজ্ঞান আছে? সে কখন থেকে বেল বাজিয়ে যাচ্ছে, আর ওনার এখন ঘুম থেকে ওঠার টাইম হলো। আর তোর ফোন কোথায় রেখেছিস? সকাল সকাল এত কড়া কড়া কথা শুনে ঘুমে 1 নিমিষেই চলে গেল। আপু, এত সকালে আমাকে কেন বিরক্ত করতে এসেছিস? দূর, ভালো লাগে না কিছু। ওই তুই একদম কথা বলবি না। এতদিন কই কিভাবে ছিলি আমি কিছু জানি না। এখন থেকে আমি যেইভাবে বলবো সেইভাবে চলবি। আর এত বছর তো আমার থেকে দূরেই ছিলি, তোকে একদম জ্বালাতন করতে পারি নাই। এইবার মন খুলে জ্বালাবো। আপুর মুখে এমন কথা শুনে আমার সুন্দর মুখটা একদম কালো হয়ে গেল। মেয়ে বলে কি আমাকে নাকি জ্বালাতে এখানে এসেছে, মানে বুঝতেছেন? হোয়াট দ্য ফুচকা, তুই কি আমার বোন নাকি অন্য কেউ? কেউ তার ভাইকে জ্বালাতন করে নাকি? আজও কেউ করে না, কিন্তু আমি করি। এতদিন রীতিকে নিয়ে পড়েছিলাম, এবার তোর পালা। মানে তুই এই পিচিটাকেও ছাড় দিস নাই? ডাইনি বুড়ি কোথাকার। তুই ডাইনি, আমার সামনে থেকে যা। কিন্তু তুই, বেলা 10টা বাজে আর উনি এখনো ব্রাশ পর্যন্ত করে নাই। যা যা, ফ্রেশ হয়ে আয় তাড়াতাড়ি। আমি দেখি তো তোর বাসার কি হাল করে রেখেছিস। তুই 5 মিনিট বস, আমি এই যাব আর আসবো। এরপর আমি ওয়াশরুমে চলে গেলাম। সেখানে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম। কিন্তু আমার রুমে এসে আমি অনেক অবাক হলাম। এটা কি আমার রুম নাকি অন্য কোনো রুম? ভালো করে দেখে নিলাম। এটা আমারই রুম, কিন্তু এত সুন্দর লাগতেছে কেন? তখনই আপু নিচ থেকে এসে বলল, এত অবাক হওয়ার কিছু নেই, আমি গুছিয়ে দিয়েছি তোর রুম। কি অগোছালো তুই! এভাবে কোনো মানুষের ভেতরে থাকতে পারে? উগানটা মানুষ তো তোর থেকে অনেক গোছালো। ওই বুড়ি, তুই এত পাকা পাকা কথা শিখলি কিভাবে? কথা বলে যেন সে আমার 100 বছরের বড়। ভাব দেখে বাঁচি না। আমি এত কাজ করে দিলাম, কোথায় আমাকে একটা ধন্যবাদ দিবা? তা না, উল্টে আরো আমাকে কথা শোনানো হচ্ছে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। হয়েছে। এবার আমি কিচেনে যাই, দেখি কি রান্না করা চাই। সে কি কথা? তুই রান্নাও করতে জানিস? আজব তো, আমি মেয়ে মানুষ হয়ে রান্না করতে পারবো না? আমি অনেক আগে থেকে রান্না করতে জানি, বুঝলি? আচ্ছা ঠিক আছে, তুই রান্না কর। আজকে 2 ভাই বোন একসাথে খাবার খাবো। আর আপু শোন, তুই যে আমার কাছে এসেছিস এটা কেউ জানে নাকি? না না, কাউকে বলি নাই। ঠিক আছে। এরপর সকালের খাবার আমি আর আপু একসাথে খেয়ে নিলাম। ভাইয়া, আমার অনেক কিছু জানার ছিল তোর কাছ থেকে, প্লিজ বলবি? দেখ আপু, আমি এই বিষয়ে এখন তোকে কিছুই বলতে পারবো না। আমি এখন একটা কাজের ভিতরে আছি। আমি তোকে কথা দিচ্ছি, তোকে সবটা খুলে বলবো। কবে সবকিছু খুলে বলবি? যেদিন বাসায় যাব সেই দিন সকলের সামনে বলবো সবকিছু খুলে। আচ্ছা, এইটুকু তো বলতে পারবি যে তুই কি জব করিস? জব না করলে তো আর এত বড় ফ্ল্যাটের মালিক হওয়া যায় না। আমি বললাম তো আপু, সবকিছু খুলে বলবো। অনেক সময় এখানে এসেছিস, এখন বাসায় যা, আব্বু আম্মু চিন্তা করবে। ভাইয়া, তোকে যেমন খুঁজে বের করেছি তেমনি এটাও খুঁজে বের করতে পারবো যে তুই কি জব করিস। মনে রাখিস, আমি কিন্তু তোরই বোন। কিরে, কিছু বলিস না কেন? চল তোকে এগিয়ে দিয়ে আসি।
না ভাইয়া, দরকার নেই, আমি একাই যেতে পারবো। টেবিলে খাবার রাখা আছে, দুপুরের সময় মতো খেয়ে নিস, কেমন? আচ্ছা আমার কিউট আপু। এরপর আপু বাসা থেকে চলে গেল। আমি বসে বসে অনেক কিছু চিন্তা করতে লাগলাম। আমি এটা খুব ভালোভাবে বুঝতে পারতেছি যে সামনে আমার জন্য অনেক খারাপ কিছু অপেক্ষা করতেছে। তার একমাত্র কারণ হচ্ছে এনামুল। জান্নাত শ্রাবণের বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা নেয়। রিক্সা নিয়ে পার্কে যায়। এরপর রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে পার্কের ভিতরে একটা বেঞ্চে গিয়ে বসে মোবাইলে তাকিয়ে দেখে 11:35 বাজে। এরপর সে একটা নাম্বারে কল করে। কিছু সময় রিং হওয়ার পর অপর পাশ থেকে ফোন রিসিভ হয়। হ্যালো, তুমি এখন কোথায়? কোথায় আবার? নিজের বাসায় আছি। একটু পরে কাজে বের হবো স্যারের সাথে। কাজ পরে, আগে তুমি পার্কে এসো, কথা আছে, অনেক কিছু জানার আছে। না, সেটা সম্ভব না। স্যার অনেক রাগী মানুষ, আমি কাজ পেলে আসতে পারবো না। প্লিজ আমরা বরং আজ বিকেলে দেখা করি। এখন আসতে বলেছে, এখনই আসবে। আমি কিচ্ছু জানি না। এটা বলেই জান্নাত ফোন কেটে দেয়। কারণ জান্নাত খুব ভালো করেই জানে যে কিছু সময় পরে ঠিকই আসবে। কিছু সময় পরে জান্নাতের ভাবনা অনুযায়ী তার বয়ফ্রেন্ড নাজবুল তার সামনে আসে। আমার সামনে দাঁড়িয়ে না থেকে আমার পাশে বসে পড়ো। তুমি সত্যি খুব খারাপ। এই অসময়ে আমাকে শুধু শুধু সারের হাতে বকা খাওয়ালে। সেই ব্যাপারেই কথা বলতে তোমাকে এখানে ডেকে এনেছি। মানে তোমার স্যারের নাম নিশ্চয়ই ইমন। তো কি হয়েছে? তোমার স্যারের পুরো নাম শ্রাবণ আহমেদ ইমন, আমি এটাও জানি। কিন্তু কি করে? সেটা পরে একদিন বলবো। তার আগে তুমি এটা বলো যে আমার ফোন রিসিভ করো নাই কেন? কতবার ফোন দিয়েছি খেয়াল আছে? সরি জান্নাত, আসলে আমি একটা কাজে ছিলাম, তাই রিসিভ করতে পারি নাই। বুঝলাম। আর যেন কখনো এমন না হয়। আর তোমাকে আমি সেই দিন বলেছিলাম না যে একজনের সম্পর্কে তোমার কাছ থেকে জানতে চাই? বলেছিলে, কিন্তু কার সম্বন্ধে জানবা সেটা বলো নাই। আমি শ্রাবণ ভাইয়ের সম্পর্কে সবকিছু জানতে চাই। মানে কি বলছো তুমি? তুমি খুব ভালো করে জানো যে আমি পার্সোনাল কিছু কাউকে বলতে চাই না, সেটাও আবার আমার কাজের ব্যাপার নিয়ে। না, আমি এ বিষয়ে তোমাকে কিছু বলতে পারবো না। এটা বলার পরে জান্নাতের মুখ কালো হয়ে যায়। জান্নাত অন্যদিকে মুখ গোমরা করে তাকিয়ে থাকে। অবশেষে নাজমুল বলতে বাধ্য হয়, আগে বলো তুমি কেন সারের ব্যাপারে জানতে চাইছো? আসলে ভাই আমাকে অনেক হেল্প করেছে, তাই আর কি একটু জানার ইচ্ছে হলো। সার হচ্ছেন আমাদের খুলনা জেলা ডিআইজি। তিনি কিছুদিন পরে আমাদের থানায় জয়েন করবে। আপাতত নিজের পার্সোনাল একটা মিশন নিয়ে ব্যস্ত আছে, সাথে আমাকেও রেখেছেন। এরপর তার ব্যাগ থেকে মোবাইল ফোন বের করে শ্রাবণের ছবি দেখায় নাজমুলকে। এটাই কি তোমার সান নাকি? এটাই আমার সার। কিন্তু তুমি সারের ছবি পেলে কোথায়? পেয়েছি, তুমি বুঝবে না, আর তোমার এত কিছু বুঝে লাভ নেই। এরপর আর কিছু সময় গল্প করে জান্নাত আর নাজমুল দুজনে বাসার দিকে চলে যায়। এটাই সেই নাজমুল যে বর্তমানে শ্রাবণের সহযোগী। নাজমুল ও জান্নাতের রিলেশন প্রায় 3 বছর হতে চলল। তবে শ্রাবণ কিন্তু এখনো এই বিষয়ে জানে না, জানে শুধু জান্নাত একা। বাসায় একা একা থেকে হাঁপিয়ে উঠেছিলাম, তাই বাসার বাইরে বের হলাম একটু ঘুরতে।